ঠিক আছে, আমরা শুরু করছি। আজকে আমরা আমাদের বল, চাপ ও শক্তি এই বিষয়ে পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পর্যন্ত পড়ছি। এরপরে তোমাদের বইয়ে সম্ভবত 4 ধরনের মৌলিক বলের কথা আছে। এরপরে আছে নিউটনের তৃতীয় সূত্র। তো আমার মতে আগে নিউটনের তৃতীয় সূত্রটা আসলে আলোচনা না করে অন্যান্য কিছু আলোচনা করাটা আসলে উচিত হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দেয়নি এখানে বল সম্পর্কে, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ বিধি। নাম শুনেছ কি বিষয়টা আমি জানি না, যাই হোক। তো এই বিষয়গুলো একটু আলোচনা দরকার আছে, ঠিক আছে? দেখবে যে তোমাদের স্কুলে স্যাররা অথবা বিভিন্ন গাইড বইটিও দেখবে যে ভরবেগের সংরক্ষণ বিধি থেকে প্রবলেম দিচ্ছে হয়তো, ঠিক আছে? তাহলে আমার মনে হয় আগে আমাদের নিউটনের এই পরবর্তী লাস্ট সূত্র গতি, সেটা আমাদের আলোচনা করা দরকার, ঠিক আছে? নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্র, এটাকে বলা যায় বলের উৎপত্তিগত বৈশিষ্ট্য বিষয়ক সূত্র, ঠিক আছে? আমি সূত্র এক লাইনে বলে দিতে পারি, কিন্তু এক লাইনে বলছি না। আগে আমরা দেখি এবার আমরা প্রথম সূত্র আমরা কি দেখছি, যে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত না হলে কি হয়, যে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। দ্বিতীয় সূত্র দেখছি আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তখন কি হয়, কার্যকর প্রয়োগ করলে তখন তার ভরবেগের পরিবর্তন হয়, এবং সেই ফলাফল দিয়ে আমরা ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, তাই না বলটা, সেইটার সাহায্যে আমরা এই সমীকরণের সাহায্যে আমরা বল পরিমাপ করতে পারি, বলের মান এবং দিক দুইটাই বের করতে পারি। দ্বিতীয় সূত্র আমরা এই প্রথম দুইটা সূত্রে কিন্তু আমরা এই মৌলিক বিষয়টা আলোচনা করি নাই, যে বল আসলে কিভাবে উৎপত্তি লাভ করে। যেমন ধরো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করতে হয়, তাহলে আমাকে অবশ্যই তাকে স্পর্শ করতে হবে, নাকি? ধরো এই বস্তুটা আছে, আমি তাকে, ধরো এটা আছে, আমি তাকে ধাক্কা দিলাম, এই যে বল প্রয়োগ করার জন্য তাকে মিনিমাম স্পর্শ করতে হবে, ঠিক আছে? তাহলে বলের উৎপত্তি হওয়ার জন্য দুইটা বস্তুর সংস্পর্শ প্রয়োজন। সংস্পর্শ ছাড়া দুইটা বস্তু, প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শ। হোয়াট ইজ পরোক্ষ সংস্পর্শ আমরা একটু পরে বলবো। ওই 4টা মৌলিক বল যখন আসবে তখন আমরা পরোক্ষ সংস্পর্শের কথাটা বলবো। তো প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শ ছাড়া বলের উৎপত্তি হবে না, ঠিক আছে? ধরো এটা একটা বস্তু, একে আরেকটা বস্তু বল প্রয়োগ করলো সংস্পর্শে থেকে, এই বস্তুটা এই বস্তু থেকে বল প্রয়োগ করলো। আচ্ছা, আমি সূত্রটা সরাসরি বলতে যাচ্ছি না, আগে আমি একটু করে তোমাকে রিয়ালাইজ করতে যাচ্ছি। নিউটনের যে প্রথম দুইটা সূত্র আমরা দেখছি, আচ্ছা আমি কি এটা বলছি তোমাকে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করা যায়, প্রথম সূত্র প্রমাণ করা যায়, এগুলো সব ভিডিওতে ছিল আমার, এটা বলিনি আমি, তাই না? আচ্ছা একটু করে এটা দেখে আসি কেমন। নিউটনের প্রথম সূত্র কি বলছে দেখো, কোনো বস্তুর উপর যদি কার্যকর বল শূন্য হয়, ঠিক আছে? কার্যকর এই চিহ্নটা কি তুমি বুঝতে পারছো? এটা কি সামেশন, মানে সমস্ত বলের লব্ধি যদি শূন্য হয়, তাহলে কি হবে, তার স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলবে, অর্থাৎ তাহলে তার ত্বরণ শূন্য হবে, তাই না? স্থির বস্তু স্থির থাকা আর গতিশীল বস্তু সমবেগে চলা, দুই ক্ষেত্রে আসলে ত্বরণ শূন্য, তাহলে ত্বরণ ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে প্রথম সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে? দেখো দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্র এটা পেতে পারি কিনা দেখি। দ্বিতীয় সূত্র বলছে যে সামেশন এফ ইকুয়াল টু এম এ। এখন যদি সামেশন এফ 0 হয়, তাহলে এই সমীকরণে এই পাশে 0 বসাই দিই, 0 সমান এম এ, অর্থাৎ এম এ সমান 0। দুইটা রাশির গুণফল 0 হলে এদের যে কোনো একটা 0 হবে, তাই না? কিন্তু বস্তুটার তো ভর ছিল, ভর তো আর 0 নয়, তাহলে কি হতে পারে, ত্বরণ 0। তাহলে আমরা উভয়পক্ষকে এম দিয়ে ভাগ করলে পাচ্ছি ইকুয়াল টু 0/m, আর 0কে কোনো অশূন্য সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়,
যেরকম সোজেন ত্বরণ ছিল, আমরা দ্বিতীয় সূত্র থেকে পেলাম যদি বল শূন্য হয় তাহলে ত্বরণ শূন্য হয়, অর্থাৎ দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করা গেল। ঠিক আছে, তৃতীয় সূত্র দিয়ে তার মানে দ্বিতীয় সূত্রকে প্রতিপাদন করা যাবে না, প্রথম সূত্রকে প্রতিপাদন। দ্বিতীয় সূত্রই হচ্ছে মৌলিক সূত্র, যেখান থেকে মানে এই দুইটা সূত্র আসলে তৃতীয় সূত্রকে প্রতিপাদন করাটা হয়তো তোমার বইয়ে নাই, তবে আমি একভাবে তোমাকে প্রতিপাদন করে দেবো। ঠিক আছে, দেখি করা যায় কিনা সেটা। এটা ঠিক মানে তৃতীয় সূত্র থেকে দ্বিতীয় সূত্র প্রতিপাদন করা যাবে এরকম নয়, বরং দ্বিতীয় সূত্র থেকেই আসলে সবগুলো সূত্র, দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্র এই দুইটা সূত্রকে কাজে লাগিয়েই আসলে তৃতীয় সূত্র প্রমাণ করা যাবে। তখন যেহেতু দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করা যায়, তাহলে আসলে নিউটনের তিনটা সূত্রের মৌলিক সূত্র হচ্ছে দ্বিতীয় সূত্র। বুঝতে পারছো না এই কথাটা? বুঝছো? আচ্ছা দেখে তৃতীয় সূত্র কি বলছে এখন আমি বলিনি। আচ্ছা, এই যে নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্র, এই দুটো সূত্র আমরা কোনো একটা বস্তুর উপর চিন্তা করেছি, তাই না? একটা বস্তুর উপর বল ক্রিয়া করলে কি হয় না হয়, বল ক্রিয়া না করলে কি হয় এবং করলে কি হয়, এই দুটা এই ধারণাটাকে যদি আমরা একটা বস্তু আর একটু বেশি বৃহৎভাবে চিন্তা করি, একটা সিস্টেমের উপরে প্রয়োগ করি। সিস্টেম কথাটা বুঝতে হবে আগে। আমরা তখন একটা বস্তু নিয়ে চিন্তা করছিলাম, এবার ধরো একাধিক বস্তু নিয়ে আমরা একটা সিস্টেম কল্পনা করছি। সিস্টেম বলতে সেখানে একটা নয়, দুইটা তিনটা বল আছে, হয়তো বা দুইটা তিনটা বল একটা জায়গা জুড়ে আছে। ধরো এরকম একটা জায়গা, যেটা মানে কোনো নাই, মানে সেটা কোনো অবকাঠামো নাই, সহজ ভাষায় বলতে কষ্ট হচ্ছে, মানে কোনো বাক্স টাক্স না, এরকম না, স্পেসের একটা অংশকে আমরা সিস্টেম ধরলাম। এই অংশটা সিস্টেম, তার বাইরের যে কোনো বিন্দুকে আমরা বলবো সারাউন্ডিংস বা পরিপার্শ্ব। কঠিন হয়ে যাচ্ছে কথাটা, একটু কঠিন হচ্ছে। যেমন ধরো এটা একটা বস্তু, ঠিক আছে, এটা আরেকটা বস্তু, দুইটা বস্তু, আমরাও বস্তু নাকি, আমরা বস্তু না, চেয়ার টেবিলগুলো বস্তু, এবার প্রত্যেকটা আলাদা আলাদা বস্তু। এই সবগুলা মিলে যে বস্তুর যে সমাবেশ, সেটাকে আমরা একটা বস্তু ধরলাম, একটা সিস্টেম ধরলাম। বুঝতে পারছো এবার কথাটা? ঠিক আছে, ওকে। তো নিউটনের সূত্র যদি একটি বস্তুর উপর প্রযোজ্য হয়, তাহলে কি সে সিস্টেমের উপরও প্রযোজ্য হবে না? ধরো কয়েকটা বস্তু মিলে একটা সিস্টেম কল্পনা করলাম আমরা। সিস্টেম বলতে তুমি এভাবে চিন্তা করতে পারো যে কতগুলো বস্তুর সমন্বয়ে যা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতে পারি একটা সিস্টেম বা ব্যবস্থা। তাহলে নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্র একটা ব্যবস্থার উপরে তো প্রযোজ্য হবে। আচ্ছা, মনে করো এই দুইটা বস্তু দিয়ে এই দুইটা বস্তুর যে সমাবেশ, তাকে আমি একটা সিস্টেম বললাম। এই সিস্টেমটা নিউটনের প্রথম সূত্র কি বলছে? সিস্টেমটার বাইরে থেকে যদি কোনো কার্যকর বল প্রযুক্ত না হয়, তাহলে সিস্টেমটা স্থির থাকবে, অর্থাৎ সিস্টেমটার কোনো ত্বরণ হবে না। সিস্টেমটার ভিতরে কি কোনো বল থাকবে? এই যে আছে, এই জন্য বলছি। হ্যাঁ, একটা বস্তুর ক্ষেত্রে আমরা এটা কল্পনা করি নি। এই দুইটা মিলে যে সিস্টেম, তার ভিতরে সিস্টেমের একটা অংশ আবার আরেকটা অংশের উপর বল প্রয়োগ করছে। তাহলে এখন আমরা তো সিস্টেমের ভিতরে একটা বল ক্রিয়া করছে, তাহলে তো পুরো সিস্টেমটারই ভরবেগের পরিবর্তন হওয়ার, ত্বরণ হওয়ার কথা। আমার কথাটা বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ, কিন্তু সিস্টেমটা তো ত্বরণ হচ্ছে না। তাহলে এমন হতে পারে যে সিস্টেমের ভিতর নিশ্চয়ই আরেকটা সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করছে, যাতে করে বল দুইটা পরস্পরকে নাকচ করে দিতে পারে। তার মানে তাহলে এইখানে আরেকটা এই বস্তু, তাহলে এই বস্তুর উপর এই দুইটা বস্তু মিলে একটা সিস্টেম কল্পনা করলাম। তো সিস্টেমের একটা অংশ এর উপর বল প্রয়োগ করছে, তাহলে এই অংশ মাসবে এর উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে। তাতে আমরা বলতে পারবো যে সিস্টেমটা এই কারণে মানে ত্বরণ শূন্য অবস্থায় আছে। আমিও কোশ্চেন, একটা বস্তু যখন একটাকে হিট করে তখন ও তো একটা পাল্টা, এটা তো আমরা কমন সেন্স থেকে বুঝতে পারি। কেন দিচ্ছে? কারণ ওই দুইটা বস্তুকে মিলে একটা সিস্টেম ধরলে ওই সিস্টেমটার তো ভরবেগের পরিবর্তন হচ্ছে না। তাহলে নিশ্চয়ই সিস্টেমের ভিতর থেকে যদি আভ্যন্তরীণ যদি একটা বল ক্রিয়া করে, তাহলে সিস্টেমটা যেহেতু ভরবেগের পরিবর্তন হচ্ছে না, তাহলে আরেকটা মাসবি সমান ও বিপরীতমুখী বল তার উপর ক্রিয়া করছে, সিস্টেমের উপর। দেখো, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আসলে নিউটনের তৃতীয় সূত্র। নিউটন বলতে চাচ্ছে যে বল সবসময় জোড়ায় জোড়ায় উৎপত্তি লাভ করে। আমি মেন ভাষাটা কিন্তু এখনো বলছি না, কিভাবে বলে বইয়ে। জোড়ায় জোড়ায় বল উৎপত্তি লাভ করার জন্য সংস্পর্শ প্রয়োজন, দুইটা বস্তুর প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শ প্রয়োজন। এবং সংস্পর্শ স্থানে ওই দুইটা বস্তুই যারা যারা সংস্পর্শে জড়িত, তারাই প্রত্যেকে সমান এবং বিপরীতমুখী দুইটা বল লাভ করে। কি বুঝতে পারছো? এই মহাবিশ্বে যত বলের উৎপত্তি হয়, এই মহাবিশ্বে যত রকমের বলের উৎপত্তি হয়,
সব সময় জোড়ায় জোড়ায়। জোড়া বলতে কি এক জোড়া, এটার সাথে এই জোড়া নাকি এই জোড়া, মানে এই জোড়া, এদিকে এদিকে এই জোড়া। এখানে বলের উৎপত্তি হচ্ছে এই জায়গায়। দুইটা বস্তু লাগবে সবসময় দুইটা বস্তুর সংস্পর্শে বলের উৎপত্তি হবে, এবং যে দুইটা বস্তুর সংস্পর্শে ছিল তারা প্রত্যেকে সমান এবং বিপরীতমুখী বল লাভ করবে। এখন কি জোড়া কোনটা? জোড়া এই যে যেটার কথা বলছেন দুইটা বিপরীতমুখী আগবে। হ্যাঁ, এই জোড়া, এই জোড়া, এই এক জোড়া। মানে বস্তু দুইটা হচ্ছে জোড়া। হ্যাঁ, বলও জোড়া, বলও জোড়ায় জোড়ায় উৎপত্তি লাভ করছে। সেটাই বুঝছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বলের জোড়া, বল, আমি তো বললাম এই মহাবিশ্বে বলের উৎপত্তি হয় জোড়ায় জোড়ায়। জোড়ায় জোড়ায় উৎপত্তি হয়, মানে দুইটা করে বলের উৎপত্তি হয়। দুইটা করে বল উৎপত্তি হয়, কিন্তু বস্তুটাও অবশ্যই দুইটা কথা ছিল সেখানে। আমাদের এই চ্যাপ্টার এই বলের এই সূত্রের নামে আমি দিচ্ছি বলের উৎপত্তিগত বৈশিষ্ট্য বিষয়ক সূত্র। সবসময় এক জোড়া বস্তুর সংস্পর্শে বলের উৎপত্তি হয় এবং বলও উৎপত্তি লাভ করে জোড়ায় জোড়ায়। এবার ঠিক আছে কথাটা? এক জোড়া বস্তুর বা দুটি বস্তুর সংস্পর্শে বলের উৎপত্তি হয়, প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে বলের উৎপত্তি হয়, এবং বলও সিঙ্গেল উৎপত্তি লাভ করে না। এই দুইটা বস্তুর একজন যদি ওকে বল দেয়, তাহলে যাকে যাকে বল দেওয়া হয়েছে সেও কিন্তু ছেড়ে কথা বলবে না, সেও ওকে একজ্যাক্টলি সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে। কথাটা মনে হয় আরেকটু ইয়া করা যাবে, কারণ হচ্ছে যে দুইবার ততোধিক বললে মনে হয় ঠিক হবে। কারণ হচ্ছে যে বলতো তিনটা একসাথে কাজ করতে পারে, তাহলে ছয়টা হবে। তিন জোড়া বস্তু কাজ করতে পারে। ধরো এই একটা বস্তু, এই একটা বস্তুকে বল দিচ্ছে, আবার এদিকে আরেকটা বস্তু আছে। এখন এখানে এক জোড়া বলের উৎপত্তি লাভ করবে। এই সংস্পর্শে এইভাবে হয়, যেভাবে হবে মানে এই দুইটার উপরে এখানেও এক জোড়া বলের উৎপত্তি লাভ করবে। তাহলে এই সংস্পর্শে এক জোড়া, এই সংস্পর্শে এক জোড়া, মোট চারটা বল, মোট দুই জোড়া বলের উৎপত্তি লাভ করছে। দেখো, বুঝতে পারছো? এই যে বস্তুটা সাইডেরটা, এটা যদি দুইটার একদম মাঝখানের বরাবর, কোনো সমস্যা নেই। তখন বলটা কোন দিকে? এটা, হ্যাঁ হ্যাঁ, এটা তখন এদিকে এখানে এক জোড়া, এই দুইটা মিলে ওকে একটা, এই আবার এই সিস্টেমটাকে আরেকটা দিচ্ছে মাঝখান বরাবর। সংস্পর্শ বিন্দুতে একটা কথা বলা হয়নি বোধহয়, ভালো কথা বলছো। কোথায় বলের উৎপত্তি হয়? সংস্পর্শ বিন্দুতে। যদি এখানে সংস্পর্শ বিন্দু কয়েকটা হয়, তাহলে প্রত্যেকটা বিন্দুতে এই ছোট ছোট বল মিলে সবগুলোকে আমি লব্ধি বলটা আঁকছি, যে বুঝছো, লব্ধি বলটা দেখাচ্ছি, এদের আবার লব্ধিকে দেখাচ্ছে। তাহলে এরকম করে মোটমাট যতগুলো সংস্পর্শ ততগুলো জোড়ায় জোড়ায় বলের উৎপত্তি লাভ করবে। এবং এই বলগুলো, এই যে জোড়ার বল, এগুলো একটা বস্তু পাবে না। এই বল দুইটা ভিন্ন ভিন্ন বস্তু পাবে। সংস্পর্শে যে দুইটা বস্তু আছে তাদের একটা পাবে একটা বল, আরেকটা পাবে বিপরীতমুখী বলটা, সমান বিপরীতমুখী বলটা। একই বস্তু কিন্তু কখনো এক জোড়া বল পাবে না একসাথে। এক জোড়া বল, ওই দুইটা বল একসাথে পাবে না। কঠিন হয়ে গেছে কথাটা? মানে বস্তু যদি সেম হয়, না না, সেম টাইপ না। বস্তুটা আর ধরো এইটা বস্তু সেম তো না। তাহলে এই দুইজনে সংস্পর্শে থেকে এক জোড়া বলের উৎপত্তি ঘটালো। এখন এক জোড়া বলের একটা কাজ করবে যে এই বস্তুতে, আরেকটা কাজ করবে যে এই বস্তুতে। দুইটাই কখনো একই বস্তুতে কাজ করবে না। সংস্পর্শে যে দুইটা বস্তু সংস্পর্শে আছে, সেখানে সংস্পর্শে থেকে যদি বলের উৎপত্তি হয়, তাহলে মাস্ট বি জোড়া, এক জোড়া উৎপত্তি লাভ করবে। এক জোড়ার একটা বল পাবে সংস্পর্শে লিপ্ত একটা বস্তু, আর অন্য বলটা পাবে ওই সংস্পর্শে লিপ্ত অন্য বস্তুটা। সংস্পর্শে লিপ্ত একই বস্তু কিন্তু এই দুইটা বল একসাথে পাবে না। কি বুঝতে পারছো? সমান ও বিপরীতমুখী বল। ঠিক আছে? নিউটন যে এই দুইটা যে কোনো একটা বলকে নাম দিলেন অ্যাকশন ফোর্স, বাংলায় আমরা বলি ক্রিয়া বল, আর তাহলে অন্য আরেকটা বলকে আমরা বলি রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল। ক্রিয়া বল, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বাংলায়। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটাকে সংক্ষেপে বাংলায় এভাবে লেখা যায়, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। এভাবেই লিখে দেখো, বুঝছো কিনা কথাটা?
প্রতিক্রিয়ারে কি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বলা আছে। এটাই তৃতীয় সূত্র। এটাই নিউটনের তৃতীয় সূত্র বর্ণনা, মানে স্টেটমেন্টটা। এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। ঠিক আছে, মানে তৃতীয় সূত্র বুঝাচ্ছ কথাটা কি বলছে। এখন দেখো কতগুলো বিষয় আমরা একটু দেখি। সেটা হচ্ছে খুব সাদামাটা একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? এটা আমরা এমনিতে প্রাথমিক জীবনে অনুভব করি। আমি এখানে বল প্রয়োগ করলাম, সাথে সাথে আমিও কিন্তু উল্টো বল অনুভব করলাম। আচ্ছা স্যার, আমরা যখন একটা বস্তুকে মানে এভাবে দুইটা বস্তু এভাবে ধাক্কা দিলাম, এটা চলে গেছে, এটা যাচ্ছে না যে, তাহলে তো বলতে যাচ্ছ যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় উৎপন্ন হচ্ছে না, দুইটা হয় উৎপন্ন হচ্ছে না, অথবা উৎপন্ন হলে দুটো সমান নয় হয়তো, এরকম এই কথা কিন্তু তোমার উদাহরণের ভিতর থেকে আসতেছে। মানে হয় একজন বল পাচ্ছে, অথবা দুজনেই যদি পাই, দুজন কিন্তু সমান হচ্ছে না তাহলে এখানে, কারণ একজন বেশি যাচ্ছে একজন কম যাচ্ছে। তাহলে নিউটন যে বলছে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। এগুলি আমরা এখন বিশ্লেষণ করবো আর কি। আমি তো একটু আগে বলছি যে লাইনটা খুব সাদামাটা, কিন্তু বিশ্লেষণ করে দেখি এটা অনেকেই বুঝে নেই ভালো করে, এভাবে বিশ্লেষণ করেনি কেউ, অনেকেই করে নেই। যে তুমি বলছো যে ধাক্কা দিচ্ছে, একজন তো বেশি যাচ্ছে একজন তো কম যাচ্ছে, তো কই সমান বিপরীতমুখী কোথা থেকে বলছি আমরা। আচ্ছা, এখন আমরা দেখি। তবে মানে একটা কথা বলে ফেলি এখন, এই পর্যন্ত নিউটনের তৃতীয় সূত্রের কোনো ব্যতিক্রম কোথাও দেখা যায়নি। এটাও বিশ্লেষণ করবো, সবকিছু বিশ্লেষণ করবো আমরা। এটার মধ্যে বিপরীতমুখী কোনো বল আরেকটা বল না, আরেকটা বল কাজ করলে জোড়ায় আরেকটা কাজ করবে। বলের উৎপত্তি কোনো একটা হলেই মাস্ট বি তার জন্য প্রতিক্রিয়া বল একটা উৎপত্তি লাভ করবে। এই বলটা শুধু যান্ত্রিক, এই দেখো আরেকটা কথা বলি, নিউটনের সূত্রগুলো শুধুমাত্র আমরা হয়তো ভাবছি যে যান্ত্রিক বলের জন্য, মানে আমরা যে বল প্রয়োগ করছি, যেমন অনেক বল আমরা দেখবো, মহাকর্ষ বল, এই যে চুম্বককে আকর্ষণ করছে, বিদ্যুতের ক্ষেত্রে বল, চুম্বকের ক্ষেত্রে বল, যাবতীয় যত বল মহাবিশ্বে কাজ করছে, আমরাও কিছু বল দিচ্ছি। সমস্ত বল এই তিনটা নেচার তার থাকবে, তিনটা সূত্র সে মেনে চলবে। অনেকে ভাবে যে বিদ্যুৎ বোধহয় আরেকটা চাপটা, এখানে বোধহয় নিউটন সূত্র কাজে লাগবে না, ভুল। বল যেখানেই থাকবে, ধরো দুইটা চুম্বক পরস্পরকে আকর্ষণ করছে, এটাও তো একটা বল, এই বলও নিউটনের তিনটা সূত্রে মেনে চলবে। আমরা যখন লাফ দিয়ে নিচে পড়বো, হ্যাঁ, নিচে পড়ার সময় নিচে থেকেও তো একটা বল দিবে, তো ওইটা কই যায়, আমরা আবার উপরে উঠি না। দেখি আমরা সবগুলো, তাহলে তোমার প্রশ্নগুলো সব উত্তর আস্তে আস্তে করে দিই। প্রথমে আমরা দেখি মিলিটা বলছো, তাহলে একটা কথা আগে বলে ফেলি, এই তোমার প্রশ্নগুলো উত্তর দেওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল, এটা বলতে হবে আগে। দুইটা বল যদি সমান এবং বিপরীতমুখী হয়, এটা নিয়ে তো যত কষ্ট, সমান বিপরীতমুখী হচ্ছে কিনা, মানে ধারণা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা উৎপত্তি লাভ করছে, কিন্তু এরা কি সমান হচ্ছে কিনা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, দুইটা বল যদি পরস্পর সমান হয়, একটা F আরেকটাকে লিখলাম -F, কেমন? তাহলে কি এদের লব্ধি শূন্য হবে? হওয়ার কথা। খেয়াল করতে হবে, যদি দুইটা সমান এবং বিপরীতমুখী বল যদি একই বস্তুতে কাজ করে, তখন সেই বস্তুতে বলের লব্ধি শূন্য হবে। যে বুঝলেন এই কথাটা? ধরো আমি এটাকে টোকা দিলাম, এটা একটা বল পেল, এটা কি সাথে সাথে দুইটা বল পেয়েছে? না। তাহলে এর কি লব্ধি শূন্য হবে? এ তো পাইছে একটা, ও যে বলটা পাইছে সেই বলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে তার ভরবেগের পরিবর্তন হবে। আমি পেয়েছি আরেকটা, আমি কিন্তু সমান বিপরীতমুখী পাইছি। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে কেন আমি বেশি যাচ্ছি না বা যাচ্ছি না একেবারে, এগুলো আমরা আলোচনা করবো। তাহলে মোট কথা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু লব্ধি শূন্য হবে না, তাই না? কারণ দুইটা বলতে একই বস্তুতে কাজ করছে না, এ তো পাচ্ছে একটা, ওর মধ্যে কোথায় লব্ধি শূন্য? ও তো এখানে ভরবেগ, ওই একটা বল পেয়েছে, সিস্টেমের একটা অংশ, দুইজনকে মিলে একটা সিস্টেম বলে সিস্টেমের একটা অংশ একটা বল পেয়েছে, সিস্টেমের ভিতর সে কিন্তু ভরবেগের পরিবর্তন তার ঘটবে। এও পেলে এরও তার ভর ইত্যাদি অনুসারে তারও ভরবেগের পরিবর্তন ঘটবে। দেখো, বুঝতে পারছো তো? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া, এই দুইটা বলকে ক্রিয়া প্রতিক্রিয়া বল বলি আমরা। এরা কিন্তু কখনো ভারসাম্য সৃষ্টি করে না, বুঝতে পারছো? লব্ধি শূন্য হয় না, কারণ ক্রিয়া প্রতিক্রিয়ার একটা পাই একটা বস্তু, ক্রিয়া যদি একটা বস্তু পাই, প্রতিক্রিয়া পাই ওই সংস্পর্শে লিপ্ত অন্য বস্তুটা। দুজনেই কিন্তু এই বলগুলা নিয়ে তাদের ভরবেগের পরিবর্তন ঘটাতে বাধ্য হয়। তাহলে তো ইয়াটা শূন্য হবে, সিস্টেমটাতে মধ্যে, এটাকে সিস্টেম ধরলে সিস্টেমটার মধ্যে লব্ধি শূন্য হবে, কিন্তু এই বস্তুতে, এখানে তো দুইটা বস্তুর সংস্পর্শে বল উৎপত্তি হয়েছে, এই বস্তুটা এই বলটা পেয়েছে, তাহলে এই বস্তুটা কি অন্য কোনো বল পেয়েছে? এটা বুঝতে হবে, বুঝতে পারছো? এই ধরুন সিস্টেমটা লাগানো থাকলে তখন এটা পুরোটা একটা বস্তু কল্পনা করতে পারি।
যখন মানে এটা এতটুকু থাকবে, এটা পুরোটা একটা সিস্টেম, যখন এটা লাগবে এটা একটু দূরে যাবে না, তখন তো সিস্টেমও যাবে। সিস্টেম প্রসারিত হয়েছে, হ্যাঁ সিস্টেম প্রসারিত হয়েছে, হ্যাঁ, সিস্টেমটা যাবে বলা যায় না, মানে হ্যাঁ। সিস্টেমও এদিকে একটা গেছে, এদিকে দুদিকেও একটা যেতে যাচ্ছে, হয়তো কম যাবে, কম যাবে, কিন্তু খর অনুসারে কম যাবে আমরা দেখবো, কিন্তু প্রতিক্রিয়া বল ক্রিয়া থেকে কম হবে না। কিন্তু সিস্টেমটা প্রসারিত হয়েছে, কিন্তু সিস্টেমটা এভাবে সরে যাচ্ছে না, ওইদিকে গেলে এদিকেও প্রসারিত হয়েছে। তাহলে প্রসারিত হইলে তো এটা মানে আর ইয়া হইলো না, লব্ধিটা শূন্য হলো না। আচ্ছা আচ্ছা, বুঝছি আমি কথা। ধরো সিস্টেমটা এভাবে বেড়ে গেল, হ্যাঁ তাহলে তুমি যেহেতু কথা বলছো সিস্টেম, এই সিস্টেমটা যদি এখান থেকে এখানে সরে যেত, এখান থেকে এখানে সরে গেছে পুরো সিস্টেমটা, তাহলে তার ভরবেগের পরিবর্তন হচ্ছে, এরকম আমরা সুন্দর করে বলতে পারি। সিস্টেমটা হচ্ছে কি, দুই পাশে বুঝতে পারছে, সিস্টেমের একটা কেন্দ্র কল্পনা করো, ভর কেন্দ্র বলা যায় এটাকে, ওই কেন্দ্রটা কিন্তু সরছে না, তাই না? এই সিস্টেমটা এখান থেকে এখানে যাচ্ছে না, সিস্টেমটা হচ্ছে কি, এর মধ্যে একটা বিন্দু আছে, ওই বিন্দুটা সরছে না, ওই বিন্দুটাকে স্থির রেখে অন্যান্য বিন্দুগুলো সরছে যায়, একটা একদিকে একটা এদিকে যাচ্ছে। তাহলে সেই হিসাবে আমরা কল্পনা করতে পারি যে এই সিস্টেমটা সমস্ত বিন্দুগুলো হয়তো সরবে, কিন্তু একটা বিন্দু সরবে না, একটা বিন্দু কিন্তু এরকম থাকবে, অনড় থাকবে, অন্তত একটা বিন্দু, ঠিক আছে তো? তো ওই একটা তাহলে ওই বিন্দুর বিন্দুটা জন্য অনড় আছে কেন? ওই বিন্দুতে হয় কোনো বল ক্রিয়া করছে না, না না ওই বিন্দুটা কোন বিন্দু বলো তো? কেন্দ্র যে বিন্দুতে তাদের সংস্পর্শ হয়েছিল, ওই সিস্টেমের মধ্যে যে দুটো বস্তু আছে, সেই দুটো বস্তু যে বিন্দুতে তাদের সংস্পর্শে বলের উৎপত্তি হয়েছিল, আমাদের সেই অনড় বিন্দুটা হচ্ছে সেই বিন্দুটা। কতটা খেয়াল করো আমি কি বলছি, ঠিক আছে? এখন আমি আর একটু ইলাবোরেটলি বললাম আর কি। তাহলে সিস্টেমের অন্যান্য বিন্দুগুলো সবচেয়ে ভালো কথা, কিন্তু অন্তত একটা বিন্দু, কোন বিন্দুটা? যে বিন্দুতে ওই দুইটা বস্তু, যে দুইটা বস্তু মিলে আমরা সিস্টেম কল্পনা করছি, সেই দুইটা বস্তু যেখানে যে বিন্দুতে সংস্পর্শে লিপ্ত হয়েছে, সেই বিন্দুটা কিন্তু সরছে না, সেই বিন্দু থেকে সিস্টেমের একটা অংশ সরে গেছে, আরেকটা অংশ সরে গেছে। তো ওই একটা বিন্দুর জন্য আমরা পুরো সিস্টেমটাকে লব্ধি কেন শূন্য বলবো? ওই একটা কারণ বল উৎপত্তি হয়েছে ওই বিন্দুতে, বল আর কোথাও উৎপত্তি লাভ করে না, এখানে কোথাও। দেখো বুঝতে পারছো কথাটা, ঠিক আছে? ওকে, বল শুধুমাত্র ওই বিন্দুতে উৎপত্তি লাভ করছে। অবশ্য হ্যাঁ, উৎপত্তি লাভ করার পর ওই বিন্দুতে যে দুইটা বস্তু ছিল, সেই দুইটা বস্তুর একটা বস্তু ওই বল পেয়ে ভরবেগের পরিবর্তন ঘটিয়ে সিস্টেমের ভিতর সরে গেছে একদিকে, আরেকটা বস্তু অনেকটা ব্যালেন্স করার মতো বিপরীত দিকে সরে গেছে, মানে মোট কাছাকাছি করে সিস্টেমের কিন্তু লব্ধি সরণ শূন্য হয়ে গেছে, তাই না? লব্ধি ভরবেগ কিন্তু শূন্য হয়ে গেছে, ভরবেগের পরিবর্তন কিন্তু শূন্য হয়ে গেছে, সিস্টেমের এই অংশ ভরবেগের পরিবর্তন করেছে। যেমন ধরো ধরো এটা একটা বন্দুক, ঠিক আছে? ওকে, এখন এখান থেকে তুমি গুলি বের করছো, বুলেট বের হচ্ছে, বুলেট এদিকে সরে যাচ্ছে, বন্দুক কিন্তু বিপরীত দিকে সরে যাচ্ছে। বল কি করে ভরবেগের পরিবর্তন ঘটায়? বল সরাসরি স্মরণের জন্য দায়ী নয়, আমরা তো প্রথম সূত্র থেকে জানি যে বল প্রযুক্ত না হলেও বস্তু স্মরণ করতে পারে। দেখো এই বুলেটটার ভরবেগের পরিবর্তন যেদিকে হচ্ছে, এই বন্দুকটা কিন্তু বিপরীত দিকে, অবশ্য অল্প যাবে, বেশি যাবে না। বুলেট যত বেশি স্পিডে যাবে, বন্দুক অনেক কম স্পিডে যাবে। ভরবেগের পরিবর্তন কিন্তু বন্দুকের হবে বিপরীত দিকে, তাই না? তাই দুইটা মিলে যদি সিস্টেম ধরি, দুইজনের ভরবেগের পরিবর্তন হার কাছাকাছি করে জিরো হয়ে যাচ্ছে না? একজন একদিকে, আরেকজন বিপরীত দিকে। কিন্তু স্যার বুলেটটা তো অনেক স্পিডে যাচ্ছে, তাহলে তো অত স্পিডে তো বন্দুকটাও যাওয়ার কথা না, তুমি তো ওই প্রশ্নটা আমি বলবো তো, স্পিডের সঙ্গে বলে, তুমি যেহেতু ভালোভাবে প্রশ্নটা তুলতেছো, আগে আমাদেরকে এটা বুঝতে হবে, ওই প্রশ্ন, সমস্ত প্রশ্ন আনসার করার আগে আপনার আমাদেরকে এটা বুঝতে হবে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনো ভারসাম্য সৃষ্টি করে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুইটা বস্তুকে মিলে যদি আমি সিস্টেম করি, সিস্টেমের এই বিন্দুতে, যে বিন্দুতে বলের উৎপত্তি লাভ করছে, সেই বিন্দুটা ভারসাম্যে থাকে, কিন্তু ওই সিস্টেমে যে দুটো বস্তু, তারা একজন ক্রিয়া পায় আর একজন প্রতিক্রিয়া পায়, এদের দুজনের কিন্তু সিস্টেমের ভিতর কিন্তু এদের দুজনের ভরবেগের পরিবর্তন হবে। সিস্টেমটা প্রসারিত হচ্ছে, এই অংশের ভরবেগের পরিবর্তন যেদিকে হচ্ছে, এই অংশের ভরবেগের পরিবর্তন তার বিপরীত দিকে হচ্ছে। কাজে ভরবেগের পরিবর্তন দুইটা, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হয়ে কাছাকাছি, সিস্টেমটা মোট ভরবেগের পরিবর্তন কিন্তু আবার শূন্য হয়ে যাচ্ছে। তো নিউটনের সেকেন্ড ল যদি সিস্টেমটার উপর খাটাতে হয়, তাহলে কিন্তু সিস্টেমটার উপর কার্যকর বল শূন্য হচ্ছে। তুমি বুঝতে পারছো কথাগুলো? ওকে, তাহলে যেহেতু তুমি প্রশ্ন করতে ভালো হয়েছে, তাহলে মোটমাট আমরা বলতে পারি
সিস্টেমটা হয়তো ভারসাম্যে আছে, মানে সিস্টেমের এই বিন্দুটা ভারসাম্যে আছে আর কি, কিন্তু বল উৎপত্তি লাভ করেছে যে দুইটা বস্তুতে, সেই দুইটা বস্তুর একজনও কিন্তু ভারসাম্যে নাই। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া যে দুটো বস্তুতে উৎপত্তি লাভ করে তারা একজনও কিন্তু ভারসাম্যে থাকে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া অবশ্যই যে বস্তুতে ক্রিয়া উৎপত্তি লাভ করেছে সে ক্রিয়ার কারণে কিন্তু নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এর কিন্তু ভরবেগের পরিবর্তন হবে। ভারসাম্য বলতে এখানে বোঝানো লব্ধি শূন্য হওয়া, স্থির থাকা, বা যেমন আছে তেমন থাকা। কোনো বস্তু যদি ভারসাম্য হয় নাই তার মানে ওদের লব্ধি শূন্য না। কোথায় ওদের, হ্যাঁ আমি বলি, এটা তোমাকে আমি বুঝতে পারছি না যে কোনোভাবে লব্ধি আমরা তখনই কল্পনা করবো যখন একই বস্তুতে দুইটা বল কাজ করছে, তখন আমরা এই বস্তুটা সরবে না। কিন্তু এই বস্তুটা এই যে গুলিটা, এই গুলিটা কি ভারসাম্যে আছে? গুলিটার উপর তো ক্রিয়া বল কাজ করছে, ওর উপর কি অন্য কোনো বল কাজ করছে যে ভারসাম্যে থাকবে? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কখনো বস্তু দুইটাতে, যে দুইটা বস্তু নিয়ে আমরা সিস্টেম কল্পনা করেছি সেই দুইটা বস্তুকে কখনো ভারসাম্যে রাখে না। তুমি যেটা বলছো যে সিস্টেম তো চলে যাচ্ছে, ঠিক আছে? ক্রিয়া প্রতিক্রিয়া, কারণ ক্রিয়া কাজ করে একটা বস্তুতে, তাহলে এই বস্তুতে শুধুমাত্র ক্রিয়া বল পাচ্ছে, তাহলে এই বস্তুকে ভারসাম্যে রাখার জন্য অন্য আরেকটা বল কোথায়? প্রতিক্রিয়াকে বল পাচ্ছে, প্রতিক্রিয়া তো পাচ্ছে বন্ধু। বুঝতে পারছো কথাটা? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া যে দুইটা বস্তুর সংস্পর্শে ক্রিয়া প্রতিক্রিয়া উৎপত্তি লাভ করে, সে ক্রিয়া প্রতিক্রিয়া কখনো সেই বস্তু দুইটাকে পৃথকভাবে ভারসাম্যে রাখতে পারে না। কঠিন হয়ে যাচ্ছে নাকি কথাটা? বুঝতে পারছো? অনেকভাবে বুঝতে পারছো। এবার আসি, এবার তোমার প্রশ্নের উত্তরে এবার আসবো আমরা। পৃথিবী আপেলকে টানছে কেন? অভিকর্ষ বল। তাহলে পৃথিবী আপেলকে বল প্রয়োগ করছে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, এবং এই কারণে কিন্তু আমরা আপেলকে পড়তে দেখতেছি, তাই না? বল ক্রিয়া করলে তার ত্বরণ হবে, এই জন্য আপেলকে একটা জি ত্বরণে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, যেহেতু পৃথিবী আপেলের উপর একটা বল দিচ্ছে, কাজেই যতক্ষণ বল দিবে ততক্ষণ আপেলটা ত্বরণ হবে। এই জন্য আপেল একটা ত্বরণে ব্যাগ বৃদ্ধি করতে করতে পৃথিবীতে এসে পড়বে। আপেলও তো পৃথিবীকে সমান ও বিপরীতমুখী বল দিচ্ছে, তৃতীয় সূত্র যদি সঠিক হয়। এখন তোমার প্রশ্ন হচ্ছে কই পৃথিবী তো নড়তেছে না? পৃথিবীর উঠতেছে না, আপেলটা আবার উপর উঠতেছে না। ওটা তো পরের কথা, আগে পৃথিবী নড়ছে না কেন সেটা বলো। পৃথিবীর ভর বেশি। ভর বেশি হলে তার মানে কি বল কম পাচ্ছে? ক্রিয়া প্রতিক্রিয়া কি সমান হচ্ছে কিনা এই জায়গায়? সমান হচ্ছে। তাহলে আমরা জানি বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ, যদি ভর ধ্রুব থাকে আর কি। তাহলে আপেলের ভর যেহেতু কম, তাহলে মনে করো পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর পৃথিবীকে আপেল যে বলটা দিচ্ছে সেই বলটা হচ্ছে, সেই বলের কারণে পৃথিবীর যে ত্বরণ, পৃথিবীর ত্বরণটা হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে আপেল পৃথিবীকে যে বলটা দিচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর ভর একটু পৃথিবীর ত্বরণ। বুঝতেছো? দ্বিতীয় সূত্র অনুসারে। আবার আর পৃথিবী আপেলকে যেটা ছিল, পৃথিবী আপেলের ভর যদি এম হয়, আপেলের ত্বরণ এম হয়, তাহলে ক্রিয়া সমান প্রতিক্রিয়া। যেহেতু আপেলের ভর কম, কাজে এই গুণফলটা সমান হতে গেলে আপেলের ত্বরণটা অনেক বেশি হতে হবে। পৃথিবীরও সামান্য ত্বরণ হচ্ছে, তাহলে অত্যন্ত সেটা নেগলিজিবল, তাই না? যেহেতু আপেল যতই কম হোক পৃথিবীকে একটা বল প্রয়োগ করছে, তাহলে পৃথিবীর একটা নেগলিজিবল ত্বরণ হচ্ছে, যে ত্বরণটা হয়তো ম্যাপেও বের করতে পারবো না আমরা আপেলের কারণে, ঠিক আছে? কিন্তু আদৌ কি সেটা হচ্ছে? আমি কি তোমাকে প্রান্তিক বল কথাটা বলেছিলাম নিউটনের দ্বিতীয় সূত্র আলোচনা করার সময়? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ভরবেগের পরিবর্তন হওয়ার জন্য একটা মিনিমাম বলের দরকার আছে। এর চেয়ে কম বল তুমি যতই প্রয়োগ করো সেটা আদৌ ভরবেগের পরিবর্তন করতে পারবে না। কাজে পৃথিবী আপেলকে যে বলটা দিচ্ছে সেই বলটা আপেলের প্রান্তিক বলের চেয়ে অনেক বেশি, কাজে আপেলের নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে তার ভরবেগের পরিবর্তন হবে। আর আপেল পৃথিবীকে একই পরিমাণ বল দিচ্ছে, কিন্তু পৃথিবী আপেলকে যেটা দিচ্ছিল সেই একই পরিমাণ বল পৃথিবী পাচ্ছে আপেল থেকে, কিন্তু সেই বলটা পৃথিবীর প্রান্তিক বলের চেয়ে অনেক 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 মানে অনেকগুলো অনেক বলতে হবে কম। কাজেই পৃথিবীর যে নেগলিজিবল ত্বরণ আমরা আশা করতেছিলাম সেই ত্বরণটা হয়তো আমরা মাপতেও পারতাম না, সেটাও হচ্ছে না ফর প্রান্তিক বল। বুঝতে পারছো? এবার তুমি বলছো যে, আমি আসতে একটা প্রশ্নে, এবার তুমি বলছো যে আপেল যখন নিচে পড়বে, নিচে পড়ে তখন সে মাটিকে একটা ক্রিয়া বল দিবে, মাটিও তাকে একটা প্রতিক্রিয়া বল দেবে। প্রতিক্রিয়া বল দিলে তার উপর উঠে আসার কথা। এখানে একটা জিনিস উপরে উঠছে না কেন? সামান্য উঠছে। তুমি যদি ভিডিওগ্রাফি করো দেখবে যে একটু উঠেছে, উঠবেই অল্প একটু, মাটির খুব কাছাকাছি হয়তো বা, এই জন্য মনে হচ্ছে মাটিতে লেগে আছে সামান্য। আর একটা টেনিস বল মারলে তো এমনিতেই সে বেশ কিছু দূর উঠবে, কিন্তু একটা আপেলও উঠবে, কিন্তু সে উঠাটা সামান্য। কেন এরকম হয়ে গেছে? এই প্রশ্নটার উত্তর আরো ভালো করে দেওয়ার জন্য আরেকটা বোধহয় উদাহরণ দেওয়াটা খুব দরকার। তুমি যেটা বলছো উঠছে কিন্তু সে
সে একটা বল পাচ্ছে, সে কম উঠেছে মানে সে একটু প্রতিক্রিয়া কম পেয়েছে, ক্রিয়াও দিয়েছে, তাহলে মাটিকে কম। তুমি যে ক্রিয়া আশা করছো, তুমি আশা করছো তো মাটিকে যথেষ্ট ভালোই ক্রিয়া দিয়েছে, আসলে অতটুকু ক্রিয়া দিতে পারা নাই। মাটিকে ক্রিয়া দিয়েছে কম, সমান পরিমাণ প্রতিক্রিয়াও পেয়েছে কম, প্রতিক্রিয়া কম পেয়েছে বলেই সে কিন্তু কম উঠেছে। কেন প্রতিক্রিয়া কম দিবে? কমে যাচ্ছে, তারা বলটা কোথায় হারিয়ে যাচ্ছে কিনা দেখি আমরা এই জিনিসগুলো। যেহেতু তুমি প্রশ্নটা করেছো, এই জন্য আমি তোমাকে একটা উদাহরণ দিই। তাহলে তোমার এই প্রশ্নটা মিলছে কিনা যে দুইটা বস্তু ক্রিয়া প্রতিক্রিয়া যদি কাজ করে দুজনেই সেম স্পিডে যাবে না। যেমন আপেল যে স্পিডে আসছে, পৃথিবী কিন্তু একটুও নড়েনি, কারণ প্রান্তিক বলের জন্য, কাজে তাদের ওইটা তাদের ভরের উপর নির্ভর করবে। আমরা ক্রিয়া প্রতিক্রিয়া থেকে এটা আশা করতে পারি না যে দুইটা বস্তুই সেম স্পিডে চলে যাবে। যার ভর কম সে একই পরিমাণ বল নিয়ে কিন্তু বেশি ত্বরণে যাবে, আর যার ভর বেশি সে কিন্তু একই পরিমাণ বল নিয়ে কিন্তু তার ত্বরণটা কম হবে। আসছে কে কল করতেছে? এই দুইটা প্রায় সেম ধরলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই দুইটা যদি সেম হয় তাহলে এই দুইটাকে যদি তুমি সংস্পর্শে বল উৎপত্তি ঘটাও, তাহলে এই দুইটা মাস্ট বি সেম ভাবে যাবে, এখানে কোনো নো ডাউট অ্যাবাউট দ্যাট। যদি এখানে তৃতীয় কোনো আরেকজন ইনভলভ না হয়, যেমন ধরো বাতাস, সমস্যা হচ্ছে যে এই দুইটা নিয়ে একটা সিস্টেম না আমরা সুন্দর করতে পারি। বাতাস ইনভলভ হতে পারে, বাতাস যদি ইনভলভ হয়, বাতাস যদি এদিকে প্রবাহিত হয়, তাহলে এই দুজনের উপর যদি অন্যান্য তৃতীয় বল কাজ করে পরিপার্শ্ব থেকে, তারা যদি সমানভাবে কাজ না করে, তখনই একমাত্র তাদেরকে আমি সমানভাবে যেতে দেখবো না। যে যদি এদের মধ্যে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে এদের ভর সমান হয়, এদেরকে একদম সেম ধরনের বিপরীত দিকে যেতে দেখবো আমরা। এটা তো পৃথিবীতে সম্ভবত পরীক্ষা করা সম্ভব, কারণ পৃথিবীতে মহাকর্ষ বল না সম্ভব, মোটা 100% সম্ভব না হলেও 99% সম্ভব। আমি ধরো একটা পৃথিবীতে মহাকর্ষ বল আছে, কিন্তু তুমি এত এখন উপাংশ জানো না। আমি যখন বল প্রয়োগ করবো আনুভূমিকভাবে, মহাকর্ষ বল কাজ করছে নিচের দিকে, আমি যখন বল প্রয়োগ করব আনুভূমিক দিকে, এই বলের উপর কিন্তু মহাকর্ষ বল কোনো প্রভাব, মহাকর্ষ বল কিন্তু আনুভূমিক দিকে তার অংশ শূন্য। অংশ কথাটা বুঝো না, বলি বলের অংশ আবার একটা বিষয় আছে। আমি যদি দুইটা বস্তুকে আনুভূমিকভাবে বলটা প্রয়োগ করি আনুভূমিক দিকে, মহাকর্ষ বল তো এইদিকে কাজ করছে না, কাজ করছে এইদিকে, তার কোনো অংশ কিন্তু এই আনুভূমিক দিকে কিন্তু বস্তুটার উপর পড়বে না। তো তাহলে বস্তু দুটোটাকে খালি নিচের দিকে নামাবে সে, কাজে এদের এই গতির ক্ষেত্রে একই রকম প্রভাব ফেলবে। এটাও মহাকর্ষের কারণে এইভাবে পড়ে যাবে, এটাও মহাকর্ষের কারণে একইভাবে পড়ে যাবে। ওই দুইটা বস্তুর মধ্যে কম বেশি, এই দুইটা বস্তুকে বাড়িয়ে বা কমিয়ে, এই দুইটা বলকে, এই দুইটা আনুভূমিক বলকে কিন্তু মহাকর্ষ বল বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। মোটামুটি বুঝছো কথাটা? যদি আমি এভাবে প্রয়োগ করি তাহলে কিন্তু এরপর বাইরে যাবে, এটা মহাকর্ষের দিকে একটু ঝুঁকে গেছে, এটা একটু কম, তাহলে তখন কিন্তু আমি ওই মহাকর্ষ বল এই তৃতীয় বলের জন্য তাদের দুজনের গতি ভিন্ন দেখবো। যদি আমি আনুভূমিকভাবে সংঘর্ষে লিপ্ত করাই, তাদের দুজনের উপরই মহাকর্ষ বল একই রকম প্রভাব ফেলবে, প্রভাব ফেললেও প্রভাবের ভিন্নতা হবে না। আর আমি যদি বায়ুশূন্য স্থান, একটা কাঁচের বয়ামের মধ্যে, কাঁচের নলের মধ্যে বায়ুশূন্য স্থান পাম্প করে বায়ু বের করে দিয়ে তারপর সংঘর্ষ কোথায়, তাহলে অন্য কোনো বাধাদানকারী বলও কিন্তু সেখানে মোটামুটি আছে। আসলে বায়ু একেবারে আমরা 100% শূন্য করতে পারবো না, কাজে মোটামুটি পৃথিবীতে থেকে এরকম পরীক্ষা অবশ্যই করা সম্ভব এবং করা হয়েছে। কি বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এবার তুমি বলছো যে আপেলটা নিচে পড়লে সে অতটুকু উঠছে না কেন, দেখি অতটুকু কেন উঠছে না। তার জন্য আমরা আরেকটা তো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটা বুঝছো। আচ্ছা, আমাকে একটু দেখতে আমার কয়টা বাসছে? 10টা। তুমি নিউটন তৃতীয় সূত্র মোটামুটি বুঝছো। আচ্ছা, এবার তোমার যে প্রশ্নগুলো আছে আমি আস্তে আস্তে মীমাংসা করবো। নিউটন তৃতীয় সূত্রের প্রশ্নগুলো এক কথায় মীমাংসা করা সম্ভব নয়। তুমি যে প্রশ্নগুলো করছো তার জন্য মীমাংসা করতে গেলে আমাকে ইলাবোরেশনে যেতে হবে, আরো ভালো হচ্ছে এমনি ইলাবোরেশনে গেলে তুমি তখন বুঝতে পারবে, আশা করি, যদি বুঝো জিনিসটা, যে আসলে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় সমান হবে। যদি আমরা বাহ্যিক আউটপুট ভিন্নতা দেখতে পারি, কিন্তু সেটা কেন দেখতেছি আমরা সেটাও দেখব। আচ্ছা, এক মিনিট। এখন আমরা দেখি
আমরা একটা টপিক আনতেছি, এই টপিকটা আলোচনা করার পর তোমার আপেলের টপিকটা আমি আবার নিয়ে আসবো। ওজনানুভূতি, ওজনের অনুভূতি, ওয়েট, ওজন ইংলিশ হচ্ছে ওয়েট, ওয়েট সেন্স। আমাদের যে ওজন আছে আমরা এটা অনুভব করতে পারি, তাই না? আমাদের তো ভর আছে, ওজনও আছে। অবশ্যই ভর থাকলেই পৃথিবীটা আছে এবং সেটা আমরা অনুভব করতে পারি, তাই না? আমাদের যে ওজন আছে, আমরা আমাদের ওজন আছে বলেই কি আমরা সেই ওজনটাকে অনুভব করতে পারি? না, ওজন আছে বলেই না। আমরা ধরো আচ্ছা তোমাকে আরেকটা জিনিস একটু বলি, কারণ তুমি দেখো তৃতীয় সূত্র আসলে একটু সাজানো গোছানো বললে প্রত্যেকটা টপিক যদি একটা পর একটা আসলে ভালো হতো আর কি। এটার আগে একটা টপিক একটু আসলে ভালো হতো। দেখি আমি একটা কেস, সহজ কেস দিচ্ছি, দেখি আমরা বিশ্লেষণ করতে পারি কিনা নিউটনের সূত্রের সাহায্যে। একটা টেবিল আছে সিম্পল, আমি টেবিলের পায়ে আঁকলাম আর কি। এই টেবিলের উপর একটা বই আছে, এটা হচ্ছে ভূমি। টেবিলের উপর একটা বই আছে, ঠিক আছে? এই বইটা টেবিলের উপর স্থির আছে। এখন বিশ্লেষণ করতে হবে কেন বইটা টেবিলের উপর স্থির আছে। কেন প্রশ্নটা আসছে? কারণ এই বইটার উপর কিন্তু পৃথিবী একটা অবিকর্ষ বল প্রয়োগ করছে, কাজে বইটার নিচে চলে যাওয়ার কথা ছিল, কারণ যেহেতু তার উপর একটা বল ক্রিয়া করছে। না, কারণ হচ্ছে যে টেবিলের একটা বাধা আছে না, মানে টেবিলে একটা বল প্রয়োগ করছে, এটা বাধা মানে তো একটা বল। বাধা মানে যে বল, অবশ্যই বাধা মানে বল, অবশ্যই। তুমি যখনই এখানে যেতে পারবে না, তুমি কি দেখো বাধা মানে বলছে, আমরা দেখি বাধা যখন দেবে, বাধা দেওয়া, বাধা যখন ক্রিয়া, বাধা যখন অ্যাকশন করবে, তার মানে একটা বল ক্রিয়া করছে আসলে, বিপরীতমুখী বল। ধরো এই বইটার ওজনটাকে আমি ওয়েট ডাব্লিউ দিয়ে দেখলাম, যেটা বইয়ের উপর কাজ করছে, যেটা দিচ্ছে টেবিল, যেটা দিচ্ছে পৃথিবী। এবার সে যখন নিচে যেতে যাচ্ছে, সে তখন সাথে সাথে টেবিলের উপরেই একই পরিমাণ সেম পরিমাণ বল দিয়েছে। এটা কিন্তু টেবিল পেয়েছে, যে বইটা দিচ্ছে তাকে। সাথে সাথে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে টেবিলটাও কিন্তু বইটাকে সমান এবং বিপরীতমুখী, যতটুকু ক্রিয়া পেয়েছে ঠিক ততটুকু প্রতিক্রিয়া সে পেয়েছে। এখন দেখো বইটার উপর দুইটা বল কাজ করছে, বইটার উপর কি কি ক্রিয়া প্রতিক্রিয়া না, ক্রিয়া প্রতিক্রিয়া নয়, ক্রিয়া কাজ করছে টেবিলের উপর, প্রতিক্রিয়া কাজ করছে তোমার বইয়ের উপর। অবশ্য ক্রিয়া প্রতিক্রিয়া আপেক্ষিক, তুমি এটাকে ক্রিয়া বলতে পারো, তাহলে এদিকে প্রতিক্রিয়া বলতে হবে আর কি, এটা ব্যাপার না, নাম কোনো ব্যাপার না। এখন বইয়ের উপর যেটা বল, একটা হচ্ছে যে বইয়ের নিজের ওজন যেটা পৃথিবী দিচ্ছে, আরেকটা হচ্ছে টেবিল তাকে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দিচ্ছে। এই দুইটা বল সমান ও বিপরীতমুখী, একই বস্তুর উপর দুইটা সমান ও বিপরীতমুখী বল কাজ করছে বলেই কিন্তু বইটা স্থির আছে। এই হচ্ছে নিউটনের সূত্রের সাহায্যে এটা ব্যাখ্যা। তাহলে বাধা দিচ্ছে মানে একটা বল প্রয়োগ করছে, এটা বুঝতেছো তো? ওকে, তাহলে এই কারণে স্থির আছে। একইভাবে আমরা যখন পৃথিবীতে দাঁড়িয়ে আছি ভূমির উপর, আমাদের ওজনের কারণে আমরা কিন্তু নিচের দিকে চলে যাওয়ার কথা ছিল, কেন্দ্রের দিকে পৃথিবী, কিন্তু যেতে পারছি না, কারণ ভূমি বাধা। মানে ভূমির উপর আমি একটা বল প্রয়োগ করছি, কত বল? আমার ওজন যত, টেবিলের মতো। বই যেমন টেবিলকে তার ওজনের সমান বল প্রয়োগ করছে, আমিও আমার ওজন যত তার সমান বল কিন্তু আমি পৃথিবীর উপর প্রয়োগ করছি। সাথে সাথে পৃথিবীও কিন্তু সে যতটুকু বল পেয়েছে, কতটুকু পেয়েছে আমার ওজনের সমান, সেও আমাকে সমান বিপরীতমুখী বল দিচ্ছে। কাজে আমি আমার ওজনের সমান একটা বল পাচ্ছি, সেটা হচ্ছে পৃথিবীর ভূমি থেকে। আমি যতটুকু পাচ্ছি প্রতিক্রিয়া বল, ততটুকু ওজন আমি বোধ করছি। আমি ওজন বোধ করছি কারণ আমি ওজনের কারণে একটা কোনো কিছুর বাধা থেকে বাধাদানকারী বল, ওজনের সমান একটা বাধাদানকারী বল পাচ্ছি আমি পৃথিবীর ভূমি থেকে। অনেকটা বইটা, অনেকটা না, পুরোপুরি বইয়ের মতোই, বই যেরকম পাচ্ছে, ওই যতটুকু বল আমি পাচ্ছি ততটুকু ওজন আমি বোধ করছি। তো আমার ওজন যত, তার সমানই তো বাধা বল পাচ্ছি, তাহলে আমি আমার ওজনের সমান ওজন বোধ করছি। তাহলে আমি পৃথিবীতে দাঁড়িয়ে থাকলে আমার প্রকৃত ওজন আমি অনুভব করতে পারি। হ্যাঁ, এবার তুমি কিছু বলতে পারছো বলে। স্যার, যদি পানিতে কি দাঁড়ায় থাকা সম্ভব? যদি সম্ভব হতো, যদি সম্ভব হতো, ভূমির মতো দাঁড়িয়ে থাকা সম্ভব হতো, আমি একটু ওজন কম অনুভব করতাম। পানির মধ্যে যদি আমি প্রবল স্পিডে দৌড়াই, অনেক স্পিডে দৌড়াচ্ছি, তখন কি পানির উপর মানে দৌড়ানো কি আদৌ সম্ভব নাকি? সম্ভব, যাওয়ার সময় সম্ভব, যদি তুমি সেরকম যন্ত্র তৈরি করো। তুমি যদি তোমার জুতাগুলোকে অনেক চ্যাপ্টা জুতা তৈরি করো, না না, মনে করেন আমার থেকে অত দৌড়ানোর শক্তি আছে, প্রবল স্পিডে দৌড়ানো আমার থেকে শক্তি আছে, তখন কি আমি মানে পানির উপর দিয়ে যাবো নাকি পানিতে নিচে চলে যাবো? যেহেতু পৃথিবী আমাকে টানছে নিচে, পানি কি আমাকে বাধা দিতে পারবে? পারবে। ওইরকম করে তুমি যাওয়া শিখতে হবে। দেখো, তুমি যখন হাঁটছো তখন তুমি একটা অতিরিক্ত বল প্রয়োগ করছো, তুমি যখন দাঁড়িয়ে আছো
তখন তুমি তখন তোমার যে ওজন সেটাই শুধুমাত্র পৃথিবীকে বলো, পানির উপর দাঁড়িয়ে থাকলে পানিকে বলো, পানিকে বল দিচ্ছে শুধু তোমার ওজনটা। কিন্তু তুমি যখন দৌড়াবে বা হাঁটবে, তুমি পা দিয়ে কিন্তু অতিরিক্ত একটা বল প্রয়োগ করছো। আমাদের পরবর্তী উদাহরণ সেটা, হাঁটলে কি হয়, হাঁটার সময় কিন্তু আমি পৃথিবীকে আমার ওজনের সমান বল প্রয়োগ করছি না, আমি কিন্তু ওজন থেকে একটু বেশি বল প্রয়োগ করছি। তুমি এটা অনুভব করতে পারছো তো? ঠেলছি আমি একটু পিছন দিকে, এই কারণে কিন্তু আমি হাঁটতে পারতেছি যে পরে। আমরা প্রত্যেকটা উদাহরণে আসবো আর কি একটা পরে। দেখো তাহলে আমি যখন পানির উপর যদি ওরকম পরিমাণে একটু চারটা জুতো নিয়ে আমি যদি পানিকে জাস্ট একটা কোণ করে এরকম এভাবে বল প্রয়োগ করলে তো আমি আর হাঁটতে পারবো না। আমি হাঁটার সময় কি ভূমিকে লম্বালম্বি বল প্রয়োগ করি না কোনাকুনি বল প্রয়োগ করি? লম্বালম্বি বল প্রয়োগ করতে আমি উপরে না উঠবো, আমি সামনে হাঁটবো করে। খেয়াল করো, হাঁটার সময় আমরা পৃথিবীকে বলতেছি, তুমি একটু অনুভব করো, হাঁটার সময় আমরা বল দিচ্ছি এরকম করে কোনাকুনি। সেরকম পানিকে যদি তুমি একটা দুইটা বিশাল জুতো নিয়ে তুমি যদি পানিকে কোনাকুনি বল প্রয়োগ করো ওজন থেকে বেশি অত্যন্ত অল্প সময়ের জন্য, তাহলে সেও তোমাকে একটা প্রতিক্রিয়া দিবে এবং তখন তুমি কিন্তু পানির উপর দিয়ে দৌড়ে যেতে পারবে কিছুক্ষণ অন্তত পক্ষে। এবং তোমার যদি শক্তি বেশি থাকে, মানে একই স্পিডে তুমি যদি অনেকক্ষণ দৌড়াইতে পারো, তুমি যতক্ষণ পারবে ততক্ষণ কিন্তু তুমি পানির উপর দিয়ে তুমি কিন্তু যেতে পারবো। ঠিক আছে? ওকে, এরকম কিন্তু এরকম উদাহরণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে, মানুষজন কিছু পানির উপর দিয়ে চলে গেছে, কিছুটা বেশি পারবে না কিন্তু আবার। একটা বস্তু দেখছি যেটা তরল, সেটা আস্তে করে দিলে হাতটা পানির ভিতরে জোরে দেয়, তখন সেও একটা পাল্টা দেয়। অবশ্যই দেবে, একটা এরকম বস্তু আছে, পাল্টা সব সময় দিচ্ছে। যখন আসতে দিচ্ছে তখন পাল্টা আমরা অনুভব করতে পারছি না। যে না একটা বস্তু আছে এরকম, আপনি আর আমার হাতটার ভিতরেই যাবে না, এটা পুরো কনক্রিটের মতো থাকবে। আচ্ছা আচ্ছা, ওরকম একটা আমি ইন্টারনেটে দেখছি। আচ্ছা আচ্ছা, ওটা কি আপনি মানে চিনেন? না আমি চিনি না। ওরকম একটা নতুন অনেক প্রযুক্তি বেরোচ্ছে, সবগুলো তো আমি পরিচিত নই। ওটা তো কোনো একটা পদার্থ হবে, মানে যেটার মধ্যে এইভাবে করে আস্তে করে দিবেন, হাত পানির মতো চলে যাবে। কিন্তু যখন আপনি এইভাবে করে দিবেন, ও মানে কনক্রিটের মতো যাবে, তখন আপনি ব্যথাও পাবেন। ব্যথাও পাবো অনেক, ওটা আর সরবে না জোরে দিলে। তাহলে ওর ভিতরে দিলে ক্রিস্টাল স্ট্রাকচারের পরিবর্তনের কারণে এরকম হচ্ছে আর কি। যাই হোক, সেটা হয়তো পরে বিশ্লেষণ করা যাবে। সেটা তার ভিতরের আভ্যন্তরীণ গঠনে কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে আমি বেশি বল প্রয়োগ করলে। আচ্ছা যাই হোক, আগে আমরা সিম্পল জিনিসগুলো ব্যাখ্যা করি। আগে আমরা যেগুলো আমাদের প্রকৃতি, যেগুলো সিম্পল ঘটনা দেখি, সেগুলো আমরা আগে বিশ্লেষণ করে আসি। তো এখন দেখো, যেটা বলছি যে তাহলে আমরা যখন পৃথিবীতে দাঁড়িয়ে থাকি তখন আমরা আমাদের ওজনের সমান প্রতিক্রিয়া বল পৃথিবীর ভূমি থেকে পাই, এবং এই কারণে এই প্রতিক্রিয়া বল পাই বলেই কিন্তু আমরা আমাদের ওজনটা অনুভব করতে পারি। আমরা যদি প্রতিক্রিয়া বল না পেতাম তাহলে কিন্তু আমরা ওজনটা অনুভব করতে পারতাম না। এবার দেখি চলমান কাঠামোতে যার উপর দাঁড়িয়ে আছি সে যদি নিজেই চলে যায়, যেমন পৃথিবীতে স্থির আছে আমাদের সাপেক্ষে, চলমান লিফটে অনেক সময়, যেমন ধরো লিফট যখন ছাড়ে, দেখবে যে একটু ওজনটা লিফট যখন উপরে উঠে ছাড়ার সময় একটু ওজনের তারতম্য আমরা অনুভব করি না? হালকা একটু ঝাঁকা দেয় এবং একটু উপরে সময় একটু সামান্য ভারী মনে হয়, আর নিচে নামার সময় সামান্য একটু হালকা মনে হয়। অথবা তুমি যদি পাহাড়ি পথে ঢালু একটা পথে নিচে নামতে থাকো, তখন কি তোমার ওয়েটটা কম অনুভব করবে তুমি। সো দেন তাহলে কি তখন কি তোমার ওয়েট কমে গেছে? তখন কি পৃথিবী তোমাকে কম আকর্ষণ করছে? নো, তখন পৃথিবী তোমাকে কম আকর্ষণ করছে না, তোমাকে আকর্ষণ ঠিকই করছে, কিন্তু তুমি প্রতিক্রিয়া পাচ্ছ কম ওজন থেকে। দেখি আবার কেমন করে সেটা হচ্ছে। আচ্ছা, একটা লিফট মনে করো, প্রথমে টপিক, আচ্ছা ঠিক আছে, একটা লিফট মনে করো, লিফটে এরকম বাক্সের মতো দেখানো, সেখানে এই লিফটটা ত্বরণে উপর দিকে উঠছে, সমবেগে না কিন্তু ত্বরণে উঠছে। ঠিক আছে, এখানের মধ্যে একজন মানুষ আছে, দাঁড়িয়ে আছে সে। দেখি এবার তার কি অবস্থা। তার ওয়েট মনে করি ডাব্লিউ, মানে পৃথিবী তাকে ডাব্লিউ ওজনে টানছে। ডাব্লিউ সমান এনজি, জানো এটা নাকি? আমরা দেখবো পরে আবার। ভর ইন্টু ত্বরণ আর কি, বল তো ভর ইন্টু ত্বরণ, এটা দ্বিতীয় সূত্র থেকে আসছে। যে জি হচ্ছে যে ত্বরণে সে নিচে পড়ার কথা। ওকে, এখন সে করতেছে কি, লিফটকে একটা ক্রিয়া বল দিচ্ছে। আমরা যেমন পৃথিবীর ভূমিকে একটা ক্রিয়া বল দিই আমার ওজন থেকে, লিফটও কিন্তু তাকে ক্রিয়া যতটুকু পাইছে ঠিক সমান প্রতিক্রিয়া বল দিচ্ছে, রিয়েকশন ফোর্স আর লিখলাম এটাকে। আচ্ছা, লিফট যখন স্থির ছিল তখন কিন্তু লোকটাও স্থির। তো নিউটনের প্রথম সূত্র অনুসারে যেহেতু লোকটা স্থির, তাহলে কি হচ্ছে, লোকটার উপর লব্ধি বল মাস্ট বি শূন্য, তাই না? তখন কিন্তু তার ওয়েট
আর তার উপর লব্ধি বল দুইটা, একটা হচ্ছে তার ওয়েট ওজন, আর একটা হচ্ছে লিফট কর্তৃক তার উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল। লিফট কর্তৃক সে যে প্রতিক্রিয়া পাচ্ছে সেটা। লিফট যদি স্থির থাকে মানে বস্তুটা এই লোক যদি স্থির থাকে তার মানে তখন প্রতিক্রিয়া বল আর ওজন পরস্পর সমান ও বিপরীতমুখী। এবার কিন্তু লিফটটা এত ত্বরণের উপরে উঠছে, তার মানে লোকটাও কিন্তু এই লিফটের মধ্যে যারা আছে সবাই কিন্তু এত ত্বরণের উপরে উঠছে, তাহলে লোকটারও এত ত্বরণ হচ্ছে, কার্যকর ত্বরণ হচ্ছে উপর দিকে। এখন তার উপর দুটা বল দেখা যাচ্ছে, একটা হচ্ছে তার ওজন পৃথিবী যেটা দিচ্ছে, আরেকটা হচ্ছে লিফট কর্তৃক সে যে প্রতিক্রিয়া পাচ্ছে। এই দুইটা বল ক্রিয়া করার পর তাকে দেখা যাচ্ছে সে এত ত্বরণের উপরে উঠছে। এতটুকু বুঝছো কথা তো? সে কি উড়ে যাচ্ছে নাকি? কেমনে উড়ে যাচ্ছে? লিফট তাকে ঠেলছে না, লিফট টেম্পারেচার সে দাঁড়িয়ে আছে। লিফট যেহেতু এত ত্বরণের উপর উঠছে, কাজেই লিফটের বলের কারণে সে কিন্তু এত ত্বরণের উপর উঠছে উপর দিকে। তাহলে এরপর কি কি বল দেখা যাচ্ছে বলো? একটা হচ্ছে ওজন, আরেকটা হচ্ছে লিফটের প্রতিক্রিয়া বল, ওই যে লিফট যে খেলাটা দিচ্ছে আর কি। আরেকটা হচ্ছে লিফট সহ যেটা। কোনটা? বুঝছো, এ তো হচ্ছে ত্বরণ মানে ওই বলটাও ও পাচ্ছে না। ভর ইনটু ত্বরণ, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কার্যকর বল সমান ভর ইনটু ত্বরণ। এখানে ওই বল কোনটা? এই দুইটা বলের লব্ধি হচ্ছে ওই বলটা যেটা আলটিমেটলি সে পাচ্ছে এত ত্বরণ উঠার জন্য। ওই এক্সট্রা কোনো বল নাই, বুঝতে পারছো তো? এই দুইটা বলের লব্ধি বল সে পাচ্ছে। এখন বলো, এই অবস্থায় কি প্রতিক্রিয়া আর ওজন সমান হচ্ছে? যদি সমান হয় তাহলে লব্ধি বল শূন্য, ত্বরণ হওয়ার কথা না তার। ওর ত্বরণ হচ্ছে নাকি লিফটের ত্বরণ হচ্ছে? লিফটের ত্বরণ হচ্ছে বলেই তো লিফটের ভিতর যারা আছে সবার ত্বরণ হচ্ছে, মানে লিফট সবার ভিতরে সবার উপরই বল প্রয়োগ করছে। এই যে লিফট যে বলটা প্রয়োগ করছে, এই যে রিঅ্যাকশন ফোর্স, এটার নাম দিচ্ছি আমি। তাহলে ওটা সমান না মাস, তাহলে রিঅ্যাকশন ফোর্স সামহাও মাস বি ওজন থেকে বেশি না কম? কম হলে তো লব্ধি বল নিচের দিকে কাজ করবে, তার নিচে যাওয়ার কথা ছিল, ত্বরণটা নিচের দিকে হওয়ার কথা ছিল। নিউটনের দ্বিতীয় সূত্র খেয়াল করো, অবশ্যই বেশি না হলে তো এই লোকটাকে লব্ধি ত্বরণ উপর, আমরা জানি ত্বরণ যেদিকে কার্যকর বল সেদিকে কাজ করবে, তাহলে মাস্ট বি তার উপর লব্ধি বল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে লিফট যখন এত ত্বরণের উপর উঠবে তখন তার মধ্যে রিঅ্যাকশন ফোর্স মাস্ট বি তার ওজন থেকে বেশি। তাহলে খেয়াল রাখবে আবার রিঅ্যাকশন ফোর্স এই প্রতিক্রিয়া বলতে কিন্তু ক্রিয়া থেকে বেশি না, ওজন থেকে বেশি। যে অনেকে এই জায়গায় ভুল ভাবে, অনেকে ভাবে যে জায়গায় ক্রিয়া থেকে প্রতিক্রিয়া বেশি হয়ে গেছে বলে, তার মানে তো নিউটনের তৃতীয় সূত্রে ভুল বলতে যাচ্ছি। তাহলে আমরা এখানে সে যেহেতু লিফট থেকে প্রতিক্রিয়া বেশি পেয়েছে, সামহাও সে লিফটকেও বেশি দিয়েছে, সেটা আমরা পরে অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে? আচ্ছা, আগে আমরা এই লোকটার পুরোপুরি ব্যবস্থা থেকে আমরা গাণিতিক তৃতীয় সূত্রে নিয়ে আসি। তাহলে লোকটার উপর কার্যকর বল হচ্ছে আর মাইনাস ডাব্লিউ, তাই না? সমান হচ্ছে ফলাফল, সমান হচ্ছে লোকটার ভর যদি এম হয় আর লোকটার ত্বরণে, তাহলে আমরা পাচ্ছি রিঅ্যাকশন ফোর্স হচ্ছে ডাব্লিউ প্লাস এম এ। ডাব্লিউ কত? তার ওজন। তার মানে দেখো প্রতিক্রিয়াটা তার ওজন থেকে বেশি হয়ে গেছে, তার মানে সে তার ওজন যা তার থেকে এম ইন্টু এ পরিমাণ, তার ভর ইন্টু তার ত্বরণ পরিমাণ বেশি বল সে অনুভব করবে। এটাকে আমরা ওয়েটকে এম জি লিখতে পারি, এম জি প্লাস এম এ সমান হচ্ছে এম ইন্টু জি প্লাস এ। বুঝতে পারছো? এখন এই নিউটন সূত্র গাণিতিকভাবে আমাকে দেখাই দিল যে ওজন থেকে তখন রিঅ্যাকশন ফোর্স বেশি, এবং সে যেহেতু রিঅ্যাকশন ফোর্স বেশি, আমরা একটু আগে বলছি যে ওজন অনুভব করবো কখন? যখন আমি যতটুকু প্রতিক্রিয়া পাবো, রিঅ্যাকশন পাবো, ঠিক ততটুকু ওজন আমি বোধ করবো। তাহলে এক্ষেত্রে কিন্তু এই লিফটের ভিতরে থাকা লোকটা কিন্তু তার ওজন বেশি অনুভব করবে, তার ওজন থেকে যা তার থেকে ভারী মনে হবে, এম এ পরিমাণ বেশি অনুভব করবে। খেয়াল করো, আমরা এবার অন্যভাবে বিশ্লেষণ করি এটা। এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কোথাও বেশ কম হচ্ছে না, ওজন থেকে প্রতিক্রিয়া বেড়ে যাচ্ছে। দেখো লিফটটা যখন স্থির ছিল তখন তার ওজনের সমান প্রতিক্রিয়া কিন্তু সে পাচ্ছিল, লিফট কিন্তু তাকে ওজনের সমান প্রতিক্রিয়া দিচ্ছিল, ঠিক আছে তো? এবার লিফট করছে কি তোমাকে এক্সট্রা একটা বল দিচ্ছে, তোমাকে যে এত ত্বরণের উপর উঠছে এই এম এ পরিমাণ অতিরিক্ত বলটা কে দিয়েছে? তোমাকে লিফট দিয়েছে। তাহলে তুমি এখন আগে পাচ্ছিলে লিফট থেকে আর পরিমাণ একটা বোনাস বল পাচ্ছিলে ওজনের কারণে, এবার অতিরিক্ত এম এ পাচ্ছ, তাহলে তুমি এই কারণে এম জি প্লাস এম এ মোট বল পাচ্ছ এম জি প্লাস এম এ। তুমিও আগে লিফট যখন এসেছিল তুমি পাচ্ছিলে ওজনের সমান, তুমি লিফটকেও দিচ্ছিলে ওজনের সমান প্রতিক্রিয়া বল। এবার তোমাকে যখন লিফট এক্সট্রা একটা এম এ পরিমাণ বলের উপরে ধাক্কা দিচ্ছে, তুমিও কি লিফটকে ছেড়ে দিচ্ছ? তুমিও লিফটকে আগের থেকে এম এ পরিমাণ বল বেশি ক্রিয়া হিসেবে দিচ্ছ। তাহলে এক্ষেত্রে ওজন থেকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল বেড়ে গেছে। তাহলে বলতে পারো যে অতিরিক্ত বলটা কোথেকে আসছে? অতিরিক্ত বলটা সংস্পর্শ থেকে আসছে, সংস্পর্শিত বলের উৎপত্তি হয়। তাহলে কি বুঝতে পারছো কথাটা? অতিরিক্ত বলটা অতিরিক্ত সংস্পর্শের কারণে নতুন বলের উৎপত্তি হচ্ছে। তুমিও পাইছো এম এ পরিমাণ একটা, লিফটও পাইছো এম এ পরিমাণ একটা।
আমরা সবাই বলি পৃথিবী আমাদেরকে টানতেছে। আমরাও পৃথিবীকে টানতেছি এখন। এখন থেকে বলতে হবে এটা। পৃথিবী কি কাউকে টানতেছে বলতে বল প্রয়োগ পৃথিবীকে করছে। কেউ কি টানতেছে? অবশ্যই সূর্য টানতেছে। কিভাবে? তাহলে তো পৃথিবী আস্তে আস্তে সূর্যের কাছ থেকে। গুড কোয়েশ্চেন। মহাকর্ষে দেখবো আমরা। আচ্ছা ধরো মানে পৃথিবী তো সরাসরি সরল রেখায় সূর্যে পড়ার কথা, এই তো কথা। আচ্ছা একটা পাথরকে আমি এভাবে ছেড়ে দিলাম, সে সরাসরি পৃথিবীতে গিয়ে পড়বে, ঠিক আছে? একটা পাথরকে যদি আমি এভাবে ছাড়ি, মানে পৃথিবী বল প্রয়োগ করছে এদিকে, পাথরটাকে আমি তার ব্যাগ দিলাম, কোন কিরকম করে ব্যাগ দিলাম, পৃথিবী তাকে যেদিকে বল প্রয়োগ করছে তার লম্বভাবে আমি পাথরটাকে ছুঁড়ে মারলাম, পাথরটাকে নিচে নাম সরাসরি এভাবে পড়বে নাকি এরকম বক্রপথে ঘুরে পড়বে? পৃথিবীর এই অবস্থা হচ্ছে যে 500 কোটি বছর পর গিয়ে এসে পড়বে, যে অনেকটা মনে করো যে ছুঁড়ে মারা পাথরের মতো। পৃথিবী তার কক্ষপথ আস্তে আস্তে চেঞ্জ করে 500 থেকে 600 কোটি বছর পর সূর্যে গিয়ে পড়বে, বুঝতে পারছো? পৃথিবীর একটা ব্যাগ ছিল একদম শুরুর দিকে, সূর্য তাকে যেদিকে বল প্রয়োগ করছে সেই দিক বরাবর নয়, অন্য কোনো দিকে, হয়তো লম্ব দিকে অথবা এরকম দিকে পৃথিবীর একটা ব্যাগ ছিল। এই ব্যাগে চলমান পৃথিবীকে টানতেছে, যাবে কোথায়? তুমি পৃথিবীকে যাচ্ছিল, টানতেছে পৃথিবীকে সরাসরি এদিকে চলে আসবে নাকি এভাবে ঘুরে যাবে? ঘুরে আস্তে আস্তে পড়বে। পৃথিবীর সেই দশা হয়েছে মোটামুটি, বুঝছো? যদি ইকুয়েশনটা জটিল, পৃথিবী কেন ঘুরছে, তাহলে তুমি বলছো যে কাউকে টানলে সেই ওদিকে না চলে আসবে, ঘুরছে কেন? এটা খুবই একটা মৌলিক প্রশ্ন। ব্যাগ কি আস্তে আস্তে কমে যাবে? অবশ্যই না, ওর ব্যাগ যত কাছে আসবে ব্যাগ তত বাড়তে থাকবে, আর দূরে গেলে কমতে থাকবে। এমনিতে শক্তি হারাবে আশপাশের ইয়ের সঙ্গে। আশা এই যে কাছে টানার ব্যাগটা না, কোনটা? যে ঘুরতেছে, যে ঘোরার ওই ব্যাগটা আস্তে আস্তে কমবে না? এই যে ধরেন পাথরটা এই ছুটছি, এখন ও যে বলো সে যত নিচে পৃথিবীর কাছে আসছে তত ব্যাগ কমছে না বৃদ্ধি পাচ্ছে? তুমি বলো এবার। ব্যাগ কমতেছে না? অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। একটা বস্তুকে যখন আমি ছেড়ে দিই তার ব্যাগ তো ক্রমাগত বৃদ্ধি পাবে, ত্বরণ হবে যে। ওকে যেটা টানতেছে সেটা না, ও যে ঘুরতেছিল ঘোরার ব্যাগটা কমবে না? না, ঘুরার ব্যাগটা আমি বলি তোমাকে, এই যে ঘুরতেছে ব্যাগ কমার কারণে তো ও নিচে পড়তেছে না, তো ব্যাগের কারণে না লোভ দিতে পড়ছে যে ব্যাগ। আমি বলি আর মানে ওর নিজস্ব যে ব্যাগটা আগে ছিল, যে ব্যাগ, এই ব্যাগটাকে ধরো তার একটা ব্যাগ ছিল এদিকে, এখন সূর্য কোষ থেকে লম্ব দিকে, তার ব্যাগের লম্ব দিকে একটা বল প্রয়োগ করেছে, এই জন্য এদিকে একটা ব্যাগের সৃষ্টি হচ্ছে, ব্যাগটা আবার বাড়ছেও, কিন্তু এই ব্যাগটা কিন্তু কোনোভাবেই বৃদ্ধি বা কম পাচ্ছে না, বরং তাদের দুজনের লব্ধি ব্যাগটা চেঞ্জ হচ্ছে। যে কথাটা বুঝছো কিনা আমি জানি না। একটা বস্তুর উপর যদি দুইটা বল কাজ করে, এদিকে একটা বল কাজ করছে সেদিকে যাচ্ছিল, এখন একটা নতুন বল কাজ করছে এদিকে, এটার জন্য এই বলটা কোনো রকম পরিবর্তন হবে না, এই দুইটা বলের ক্রিয়ায় বস্তুটা নতুন একটা বল পাবে, যে লব্ধি বল। তাহলে আনুভূমিক থেকে পৃথিবীর আগে যে ব্যাগটা ছিল, আনুভূমিক দিকে যদি কোনো বল ক্রিয়া না করে, নিউটনের সূত্র অনুসারে যদি ওই দিকে কোনো বাধা দানকারী বল বা সূর্য যে বলে টানছে সেই বলের কোনো অংশ যদি এদিকে ক্রিয়া না করে, তাহলে এই ব্যাগটাকে কিন্তু কোনো বস্তু যে কোনো দিকে ব্যাগ থাকলে সেই দিকে যদি কোনো বল বাধা দানকারী বল না থাকে, কিন্তু সেই দিকে ব্যাগটা কোনোদিনই কমবে না তার। ওদিকে কি তাকে কেউ টানতেছে, ওদিকে তাকে কেউ বল বাধা দানকারী বল দিচ্ছে, তাহলে ওই ব্যাগটা কোনো অংশই কমবে না তার। তাহলে একটা পাথরকে যখন আমরা ছুঁড়ে মারছি, এই দেখো একটা পাথর, তুমি যেহেতু বলছো এগুলো সবগুলো কেস গাণিতিক ভাবে পাবে তুমি ইন্টারে গিয়ে। ধরো এটা হচ্ছে পৃথিবী, এখানে একটা উচ্চতা থেকে ধরো তুমি আর কি, তুমি পাথরটাকে এইভাবে পৃথিবীর আনুভূমিক ব্যাগ, একটা ইউ ব্যাগে তুমি ছুঁড়ে মারছো পৃথিবীর সাথে আনুভূমিক দিকে, এখন তাকে তুমি পড়তে দেখবে যেভাবে, তার কারণ হচ্ছে তার এখানে একটা তুমি পৃথিবীর আকর্ষণের কারণে তার একটা ব্যাগের পরিবর্তন হচ্ছে। প্রথমে এইদিকে ব্যাগ ছিল শূন্য, তাই না? তারপর একটু পরে ব্যাগ বাড়ছে এদিকে। আমরা জানি লব্ধি বল এদিকে কাজ করে বলছিলাম, হ্যাঁ লব্ধি বল কাজ করে, এখন এর উপর আগেরটাও কাজ করছে, এটাকে কিন্তু থামাই দেওয়ার জন্য কেউ নাই, এটা কাজ করছে, কাজে তার ব্যাগের দিক হয়েছে এইদিকে, আর একটু পরে এই ব্যাগটা আরো বাড়ছে, তার ব্যাগের দিক হয়ে গেছে এইদিকে, এটা হচ্ছে লব্ধি ব্যাগটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই ব্যাগটাকে কমানো বাড়ানোর জন্য তো কোনো বল কেউ দিচ্ছে না তাকে, পৃথিবী দিচ্ছে না, পৃথিবী তো দিচ্ছে এইদিকে, এই ব্যাগটাকে রেজিস্ট করার জন্য এইদিকে যদি কোনো বাধাদানকারী বল কেউ না দেয়, এই ব্যাগটা কোনোভাবেই নিউটনের কোনো সূত্র অনুসারে হ্রাস পাবে না, একই থাকবে। তো আমি যদি অনেক স্পিডে যাই তখন তো আর পৃথিবীর টানার চাইতে ব্যাগের গতি বেশি হওয়ার কারণে, অবশ্যই বেশি হওয়ার কারণে অনেক দূরে গিয়ে পড়বে,
এমনকি অনেক বেশি হলে, এক সময় সে প্রচন্ড বেশি হলে সেকেন্ডে এত, তখন সে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরার মতো, তখন সে পৃথিবীর চারপাশে ঘোরা শুরু করবে, অনেক পরে পড়বে। যে হ্যাঁ, এই যে এটা অনেক হবে যে পরে পড়বে, এটার কারণ হচ্ছে তোমার এই দিকের ব্যাগটা বেশি ছিল এই জন্য। এদিকে যে অনেক পরে পড়বে, হ্যাঁ। পরের টাইমে তো ওর ব্যাগটা কমে আসবে না, না, ও যে এখানে নিচে কোনোভাবে পড়ছে। এখানে এই যে পড়তেছিল, কোনোভাবে এই ব্যাগটা কমছে না। এই ব্যাগটা পাচ্ছে বলে এই ব্যাগের দিক, লব্ধি ব্যাগের দিকটা এইদিকে চলে আসতেছে, এইদিকে এই দিকে তোমার পৃথিবীর পাথরটাকে টানছে, তো তাহলে এই ব্যাগটা বেড়ে যাচ্ছে, এই জন্য লব্ধি ব্যাগের দিকে চলে আসতেছে। এই ব্যাগটা কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এটা তোমার এখন বোঝার কথা না, কিন্তু মোটামুটি তুমি, আমি উপলব্ধি করতে পারছি কিনা জানি না। হ্যাঁ, বুঝছি। এখানে এই তোমাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর সাথে বলের বা ভেক্টরের অংশ, একটা ভেক্টর দিকে কাজ করছে, তার ওই দিকে অংশ কত, একটা ভেক্টর অন্যদিকে কাজ করলে, ধরো এটা একটা ভেক্টর, তার লম্ব দিকে তার অংশ 0। যদি তুমি পাথরটাকে এভাবে, মানে পৃথিবীটা তো পৃথিবীর সাথে সমান্তরালে না ছুড়ে ব্যাগটা এইদিকে দাও, তখন কিন্তু এই অভিকর্ষ বলটার একটা অংশ এদিকেও কাজ করবে, এবং তখন বরং এই ব্যাগটাকে বাড়াই দিবে, যা আরো কমায় না দিয়ে বাড়াই দিবে। এবার যদি তুমি পাথরটাকে অনুভূমিকের সঙ্গে একটু উপর দিকে ছুঁড়ে মারো, তখন করবে কি, পৃথিবীর এই বলটা এই ব্যাগটাকে কমাই দিবে একটু। একমাত্র তুমি যদি পাথরকে যে ব্যাগে ছুটছো সেটা যদি আনুভূমিক দিকে, মানে পৃথিবীর সাথে সমান্তরালে না ছুড়ো, তখনই অভিকর্ষ বলের অংশ তার উপর কাজ করে তাকে হয় বাড়াই দিবে কখনো, অথবা কমাই দিবে। তুমি যদি পৃথিবীর সমান্তরালে ছুড়ো, এই ব্যাগটাকে কোনোভাবেই অভিকর্ষ বল প্রভাবিত করতে পারবে না। আমি অনেকভাবে তোমাকে বলছি, তুমি যদি প্রশ্নটা করতে হবে, প্রশ্ন তোমার লেভেলে পুরোপুরি, প্রশ্নটা গাণিতিকভাবে আমি প্রমাণ করা তোমার জন্য টাফ হয়ে যাবে। মোটামুটি বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ, হ্যাঁ। প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমি বসে প্রশ্নগুলো খেলো, এই প্রশ্ন এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো নিয়ে এইটা যে পড়তেছে বা ব্যাগ বাড়তেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য যে আমাদের দিন, এটা দিয়ে তো আমাদের দিন হিসাব হয় না। যে হ্যাঁ, অবশ্যই না। ঘুরতেছে, দিনের ব্যাগ বাড়া কমা দিয়ে আমাদের দিনের দৈর্ঘ্যের হিসাব হয়েছে, কোন দিন বড়, কোন দিন ছোট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাই এটা তো বলছি। পৃথিবীর নিজের চারপাশে ঘোরার ব্যাগের পার্থক্যের কারণে এটা সৃষ্টি হচ্ছে। যে ওটার জন্য আমাদের দিনটা বড় বা ছোট হবে হয়, না। হ্যাঁ অবশ্যই ছোট বা বড় তাও হবে বছর হয়তো। এখন এখানে আরো বিষয় আছে, তুমি যেটা দিন এরকম পৃথিবী না সূর্যের চারপাশে, তুমি যেগুলো জানতে চাচ্ছ, পৃথিবী সূর্যের চারপাশে কিন্তু বৃত্তাকারে ঘুরছে না, এরকম একটা উপবৃত্তাকার মতো ঘুরছে, এটা হয়তো জানো না। জানি। যখন কাছে আসবে তখন পৃথিবীর ব্যাগ বেশি, আর যখন দূরে যাবে তখন পৃথিবীর ব্যাগ কম। এই জন্য কিন্তু প্রতি বছর দিন রাতের বেশ কম হয়। পৃথিবীর সূর্যের চারপাশে ক্রমাগত চলে আসতেছে বলে দিন রাতের বেশ কম হচ্ছে, তা না শুধু, এখানে পৃথিবীর কক্ষপথটা আবার বৃত্তাকার নয়, একটু চ্যাপ্টা উপবৃত্তাকার বলে আর কি। কখনো বছরে কোনো দিন সে সূর্য থেকে যত অনেক সবচেয়ে বেশি দূরে থাকে, তখন তার স্পিড সবচেয়ে কম, তখন কি আমাদের দিনের দৈর্ঘ্য বেশি, দিনের দৈর্ঘ্য বেশি। মানে যেটা এখন। হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছো? তাহলে অনেক কারণে কিন্তু দিন রাতের দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। তবে এটা ঠিক যে দিন রাতের দৈর্ঘ্যের পরিবর্তনের সঙ্গে পৃথিবীর স্পিডের সম্পর্ক আছে, স্পিড বাড়া বা কমার সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে এই জায়গাগুলোতে আসলে মোটামুটি তুমি যেহেতু প্রশ্ন করছো, আমি এটা তুললাম, মোটামুটি বুঝছো তো? আচ্ছা, এখন আচ্ছা, সূর্য যেহেতু পৃথিবীকে টানছে, আবার সূর্যকে কেউ টানছে? হ্যাঁ, সূর্যকে অবশ্যই টানতেছে। এখানে আমাদের মহাবিশ্বে না সবাই সবার উপর নির্ভরশীল। সূর্যকে কে টানছে এটা জানতে চাচ্ছ তুমি? আচ্ছা, দেখো তুমি, আমাদের সূর্য, আপনি যদি আবার বলেন পৃথিবী আবার সূর্যকে টানে, তাহলে আমি আনস্যাটিসফাইড। না ওটা তো হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। আমি বুঝছি তুমি কি বলতে চাচ্ছ, মানে পৃথিবীকে নতুন কেউ টানছে কিনা। সূর্যকে কেউ নতুন টানছে? সূর্যকে, সরি, হ্যাঁ, পৃথিবী আর সূর্য তো পারস্পরিক বল, তুমি একটা বলছো আর কি, আরেকটা তো প্রতিক্রিয়া বল আছে। আমি প্রতিক্রিয়া বলটা কেনই বা বলবো, ওইটা তো বলছি, ওইটা তো সূর্য পাচ্ছে পৃথিবী থেকে, ওটা না। সূর্যকে নতুন কেউ টানছে কিনা, হ্যাঁ অবশ্যই। সূর্য কোথায় আছে? সূর্য কি একটি বিচ্ছিন্ন তারা, নাকি সে আরো কয়েকজনের সঙ্গে একসাথে আছে জানো? অবশ্যই আমাদের গ্যালাক্সির একজন তারা, সে মতো জানো তো নিশ্চয়ই। তাহলে আমাদের গ্যালাক্সিতে শুধু সূর্য নয়, অনেকগুলো তারা আছে, তাদের সবাইকে না কেউ জানি টানতেছে। এই জন্যই তারা গ্যালাক্সির মতো আছে, আরো তারা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারতো। তারা একসাথে আছে কেন? নিশ্চয়ই তাদেরকে কেউ টানছে। কে টানছে অনেকদিন পর্যন্ত মানুষ জানতো না, কিন্তু এক সময় আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব থেকে একটা পাওয়া গেল যে কৃষ্ণগহ্বর ব্ল্যাক হোল নামক একটি বিশাল তারার অস্তিত্ব মহাবিশ্বে থাকতে পারে। আজকে যুগে তো আমরা ব্ল্যাক হোল অ্যাভেলেবেল একটা বিষয়, তাই না? তোমরাই জানো, আমরা তোমাদের সময় এগুলো জানতামই না, তোমরাই এখন জেনে যাও এগুলো। ওকে, সো দেন
এই আমাদের এই গ্যালাক্সির মধ্যে তারাগুলো না, সূর্য আর তারাগুলো আমাদের গ্যালাক্সির একটা ডিম্বাকার, মানে কি বলবো, তো তারাগুলো সবগুলো ডিমের গায়ে আছে, ভিতরে নাই। ভিতরে টেলিস্কোপ দিয়ে দেখা যাচ্ছে অন্ধকার, কিচ্ছু নাই সেখানে। তারাগুলো সব বাইরের দিকে একটা কোনো জায়গা পর্যন্ত। মানে ভিতরে কি খোসার থেকে একটু পুরু ধরো, ভিতরে কালো, ভিতরে কিচ্ছু নাই কেন? ঠিক আছে, আমার কথাটা বুঝছো? অনেক দিনে প্রশ্নের উত্তর জানতো না, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা জেনেছে যে আমাদের এই গ্যালাক্সির কেন্দ্রেই আছে একটি কৃষ্ণগহ্বর, ব্ল্যাক হোল। এই কৃষ্ণগহ্বরের চারপাশেই সবাই ঘুরছে। আমাদের গ্যালাক্সিতে যে তারাগুলো আছে তারা পরস্পরকে তো বল দিচ্ছেই অল্প বিস্তর, সেটা নেগলিজিবল। সবাই কিন্তু আমাদের গ্যালাক্সির কেন্দ্রে যে ব্ল্যাক হোল আছে, এই সবাই এই ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতেছে। ক্লিয়ার হয়েছে? এখন এই গ্যালাক্সিকে আবার আরেকটা গ্যালাক্সি, আমাদের পাশের গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, এরা আবার পরস্পরের উপর একটা নেগলিজিবল বল এখনো প্রয়োগ করছে। তাহলে মোটমাট কথা হচ্ছে যে আমাদের এই মহাবিশ্বে যতগুলো সিস্টেম আছে সবাই সবার উপর কম বেশি বল প্রয়োগ করছে। ব্ল্যাক হোল যে গ্যালাক্সি যেহেতু অ্যান্ড্রোমিডাকে দিচ্ছে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে অ্যান্ড্রোমিডাও গ্যালাক্সিকে সমান বিপরীতমুখী বল দিচ্ছে। ব্ল্যাক হোলে দেখছি যে মানে প্রত্যেক পৃথিবী বা এরকম যে তারা সবকিছু ব্ল্যাক হোলের মধ্যে যায়, ধ্বংস হয়ে যায়। অথবা না, সবসময় যে তারা কেউ কেউ আবার স্কেপ পেতে পারে। দেখবে যে আমাদের এই গ্যালাক্সি থেকে কিছু তারা ছুটে যাচ্ছে, যেসেই তারা একেবারে স্বাধীন। কিছু কিছু মহাবিশ্বে আছে, কিছু আছে স্বাধীন তারা, তারা কোনো গ্যালাক্সির আন্ডার নেই, তারা ঘুরছে তাদের নিজস্ব। যে ওই নিউটনের প্রথম সূত্র অনুসারে ব্ল্যাক হোল থেকে ছুটে যাওয়ার মুহূর্তে তার যে ব্যাগ ছিল সেই ব্যাগে সমবেগে যাচ্ছে। যদি অন্য কোনো নক্ষত্র আন্ডারে থাকে তখন তার ব্যাগের হয়তো দিক পরিবর্তন হচ্ছে। কোনো একদিন হয়তো কত শত শত বছর পর সে হয়তো আরেকটা গ্যালাক্সিতে গিয়ে আবার পড়তেও পারে। তাহলে কিছু কিন্তু স্বাধীন তারা ঘুরে বেড়াচ্ছে, তারা গ্যালাক্সি থেকে ছুটে আসছে। তাহলে গ্যালাক্সির ভিতরে সবাই পড়ে যায় তা না, কৃষ্ণগহ্বর থেকে ছুটে স্কেপ করেও কিন্তু কিছু কিছু পালিয়ে যেতে পারে। সেগুলো জটিল মেকানিক্স। ধ্বংস তো হবে ব্ল্যাক হোলের সমস্ত ধ্বংস বলতে পরিবর্তন এক ধরনের। এই মহাবিশ্বে যা কিছুরই উৎপত্তি হয়েছে তাদেরই ধ্বংস হবে, মানে পরিবর্তন ঘটবে এক ধরনের। নেই, এই সিস্টেমটা বিলুপ্ত হয়ে গিয়ে অন্য আরেকটা সিস্টেম তৈরি হবে। আর মহাবিশ্বে কি হোয়াইট হোল আছে? হোয়াইট হোল আছে কিনা এটা শিওর না, তবে হাইপোথিসিস আছে হোয়াইট হোলের। হোয়াইট হোল আসলে হয়টা কি ব্ল্যাক হোলের অপোজিট। আচ্ছা, এগুলো নিয়ে এখন আলোচনা করতে গেলে কিন্তু আমার ভিতরে ঢুকা যাবে না, পরে একদিন। হোয়াইট হোলের তুমি ওই যে তোমার কাছে তো হুমায়ুন আজাদের মহাবিশ্ব বইটা আছে, ওটা কি পড়েছো তুমি? হ্যাঁ, ওখানে হোয়াইট হোল সম্পর্কে আছে। ওইদিকে পুরো যাওনি। বেশি যায়নি। আমি বলবো যে তুমি আগে ওই জিনিসটা পড়ো, তারপর তুমি নিজেই অনেকখানি বুঝতে পারবে। ঠিক আছে? তবে আরও কিছু এখন ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এগুলো তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে মনে হয়। কিছু কিছু বই, গণিত এখন সমস্যা হচ্ছে। তোমার একটা বিষয় হচ্ছে তোমার কাছে বিজ্ঞানের বইগুলো এখন কঠিন হয়ে যাবে কেন জানো? কারণ তুমি যথেষ্ট গাণিতিক জ্ঞানটা তোমার এখনো হয়নি। এই জন্য আমি বলছি না তোমার গণিতে দুর্বল, এটার জন্য না। তুমি এখনো গণিতের অনেক শাখা এখনো জানোই না। সো দেন তো বিজ্ঞানের, বিশেষ করে ফিজিক্সের একমাত্র ভাষাই হচ্ছে গণিত। তাহলে গাণিতিক জ্ঞানের অভাবে কিন্তু তুমি সব কিছু এখন বুঝতে পারবে না, কিছু কিছু তোমাকে ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে আর কি। তো তুমি জ্যোতি পদার্থ বিজ্ঞানের যে কোনো একটা বই, ভালো বই বাজারে যেগুলো ভালো বই হিসেবে পরিচিত পড়ো, সেখানে নিশ্চয়ই তুমি হোয়াইট হোল সম্পর্কে ইনফরমেশন পাবে। সেটা হাইপোথিসিস এখনো, মানে প্রকল্প, এটা আছে কিনা শিওর না। এখনো পর্যন্ত কোনো হোয়াইট হোল খুঁজে পাওয়া যায়নি। ওদের মানে মাথায় আসছে কিভাবে যে হোয়াইট হোল থাকে? এই যে এই প্রশ্নটা করতে গেলে তোমার গণিত লাগবে। বিষয়টা এরকম নয় যে বিজ্ঞানীরা কিভাবে কাজ করে, মানে এরকম নয় যে বিজ্ঞানীরা একটা ভাবছে, অনুমান করছে, মনে হয় তাহলে হোয়াইট হোলও থাকতে পারে, এবার সে বইয়ে লিখে দিল, হবে না। বিজ্ঞানী যে কথাটা বলবে তার পিছনে যুক্তি প্রমাণ থাকতে হবে। তো গাণিতিক সমীকরণ তাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এরকম হবে, এই আর কি, এক কথাই বলে দিলাম আর কি। তো তুমি যদি এটা প্রশ্ন করো যে ওরা কেমনে জানছে, ওরা গণিত এমন একটা জিনিস, মানুষ কেমনে জানলো তাহলে যে আজকে থেকে প্রায় 1350 কোটি বছর আগে এই মহাবিশ্বের উৎপত্তি হচ্ছে, এটা কেমনে জানলো মানুষ? তাহলে গণিতই তো তাকে এগুলো বলে দিচ্ছে। সো দ্যাট কেমনে জানলো এটা বলতে গেলে হচ্ছে যে আমি আর আমার হাতটা বাধা, কারণ সেই গণিত জ্ঞান তোমার নাই। এমনকি এত জটিল গণিত জ্ঞান, সে অতটুকু গণিত জ্ঞান আমার নিজেরই নেই। তোমাকে কথা আমি কি বলবো, আমার নিজেরই, তোমাকে যদি বুঝাইতে হয় পুরোপুরি, আমার নিজেরই আগে সেই গণিতিক জ্ঞানটা নিয়ে বুঝে তারপর আসতে হবে। আমারই মাথার অনেক উপর দিয়ে সেটা, কি আমার কথাটা বুঝতেছো? ওকে, সো দ্যাট আমি এটা জানি, এটা তো বলতে পারবো যে এগুলো কেমনে মানুষ বের করতে পারে। আমি 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 নিজে জানি যে আমি পড়তে পড়তে আমি
যেহেতু আমি দেখেছি গণিত কি করে একটা দারুণ সিদ্ধান্তে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে পাথরটা কোন দিকে যাবে গণিত আমাকে বলে দেবে, কেন এই পথটা যাবে, এই পথটা কি বৃত্তাকার নাকি অন্যরকম পথ, এই পথটা কিরকম সেটাও গণিত বের করে দেবে আমাকে। যেহেতু আমরা দেখেছি, তুমিও দেখবে, তুমি পড়াতে পড়াতে বুঝতে পারো যে গণিত কি জিনিস। ঠিক আছে, কি একটা দারুণ অস্ত্র মানুষের হাতে আছে, যে তোমাকে আর দেখতে হবে না। 1350 কোটি বছর আগে মহাবিশ্ব সৃষ্টি মানুষ জানে এখন, কিন্তু মানে সেটা প্রায় মোটামুটি, অবশ্যই ওটাই যথেষ্ট আমাদের জন্য। আচ্ছা, তাহলে আজকে মনে হয় আমার আর সম্ভব হবে না, বুঝছো, 11টা 2 বাজে তো। এইটা কিন্তু আমি পুরো শেষ করি নাই, এটা পরবর্তী লেকচারে আমরা তৃতীয় সূত্রে কিন্তু আমাদের অনেক রকম ব্যাখ্যা দিয়ে বুঝতে হবে কিভাবে আমরা হাঁটি, এগুলো বলছি আমরা হাঁটি কিভাবে, সেখানে তৃতীয় সূত্র কোথায় প্রয়োগ হচ্ছে, রকেট চলছে সেখানে তৃতীয় সূত্রে প্রয়োগ হচ্ছে, তাহলে এগুলো বুঝে বুঝে আসতে হবে, কিছু গাণিতিক প্রবলেম করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এতটুকু রেখে দিলাম এটা।